আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাইম। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি ইউনিয়নের রূপসদি গ্রামে। উনি ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা লিখেছেন এবং প্রত্যেকটি ঘটনাই মূলত একই সূত্রে গাথা। চলুন ঘটনা শুরু করি। ঘটনার সময়কাল 2006 সালের নভেম্বরের মাঝামাঝি এমন একটা সময়। ওই সময় ওনার বয়স 13 বছর। উনি ওনার নানির সাথে ঢাকায় ভাটারা নামক যে এলাকা রয়েছে সেখানে ওনার মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন। এই ভাটারাতে ওনার 2 মামা এবং খালাদের বাসা ছিল। আর ওনার একজন খালাতো ভাই রয়েছে, তার নাম হচ্ছে রাসেল। এই রাসেল ছেলেটি এই নাইমের বয়স যা তার থেকে 1 বছরের ছোট ছিল। তো প্রথম ঘটনা মূলত এই রাসেলকে দিয়েই শুরু হয়। তো রাসেল একদিন নাইমকে বলে যে চলো মাছ ধরতে যাব। তো উনি চিন্তা করেন ঢাকাতে আবার মাছ ধরার জায়গা আছে নাকি, যেহেতু ভাটারা ঢাকার একটু কেনারে পড়ে যায় আর কি, মানে একটা কর্নারে অবস্থান। তো সন্ধ্যাও ঠিক না, বেশ রাতের বেলায় বলতে হবে, খাওয়া দাওয়া করার পর বের হয়েছেন রাসেলের সাথে। একটা দোকান থেকে একটা বিস্কুট কিনেছেন, আটার বিস্কুট, একটু পানি দিয়ে ওটাকে একটা আটার দলার মতো তৈরি করেছেন, ওটা দিয়ে মাছ ধরবেন আর কি। তো বেশ অনেকক্ষণ হেঁটেছেন, প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটা জায়গায় চলে আসেন এই দুইজন। ওই জায়গাতে মাছ রয়েছে, মূলত ওইটা একটা খালের মতো আর কি, ওখানে পানি রয়েছে। আসার পর দেখা গেল ওই রাসেলের 2 বন্ধু ওখানে মাছ ধরছে। তো এরা সবাই পরিচিত। আর রাসেল নাইমকে পরিচয় করাই দেয় তার 2 বন্ধুর সাথে। তো অনেকক্ষণ ধরে মাছ ধরছে, মানে চেষ্টা করছে আর কি, কিন্তু অন্য 2 বন্ধু মাছ ধরলেও এই রাসেল এবং নাইমের বড়শিতে মাছ ধরা পড়ছে না। এর মধ্যে রাসেল বলে ওঠে যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি একটু বসো। ভালো কথা, নাইম বসে আছে মাছ ধরার জন্য। তো কিছুক্ষণ পর এই রাসেল এসে নাইমকে বলছে যে চলো যাই, এখানে মাছ ধরবো না, এখানে মাছ ধরা পড়বে না, এখানে বড়শিতে খায় না, ওদের মাছ ধরা পড়ছে আমাদের পড়ে না, চলো আমরা আরেক জায়গায় যাই, ওইখানে মাছ আছে। এখন নাইম তো এদিকে কিছু চেনে না, আর রাসেল তার আত্মীয়, সে ডাকছে, সে সরল বিশ্বাসে তার সাথে হাঁটা ধরেছে। এখন নাইম আগে আগে যাচ্ছে আর রাসেল পেছনে, এমনটা না, রাসেল সামনে ঠিক 3-4 হাত সামনে আর নাইম পেছনে। নাইম যতই চেষ্টা করে একটু তাড়াতাড়ি হেঁটে রাসেলকে ধরার, কিন্তু পারে না। রাসেলকে ডাকে, রাসেল হ্যাঁ হু এরকম উত্তর দেয়, কিন্তু বড় বড় কোনো শব্দ করে কোনো কথা বলে না, বা কোনো বাক্য, একটা লং সেন্টেন্স, এমন কোনো বাক্য বলে আসলে এই নাইমের সাথে কথা বলছে না। অল্প কিছু সময় হাঁটার পর একটা জায়গায় চলে আসে। জায়গাটা একটা লম্বা খাল বা একটা ছোটখাটো একটা নদীর মতো বলা চলে, পানি ওরকম নাই, যেহেতু নভেম্বরের মাঝামাঝি, শীত পড়ে গেছে, হালকা কুয়াশাও রয়েছে ওই জায়গাটাতে। তো ওখানে আসার পর ওই রাসেল বলছে যে এইখানে মাছ ধরবো, বড়শি ফেলো। তো বড়শি ফেলেছে। বড়শি ফেলার কিছুক্ষণ পরেই এই রাসেল কি করেছে, ওর গায়ে যে গেঞ্জিটা ছিল এটা খুলে পানিতে নামা শুরু করেছে। তখন নাই বোঝাই করো কি তুমি পানিতে নামো কেন? তখন রাসেল বলছে এখানে গোসল করব, আসো আমরা গোসল করি। তখন নাইম বলছে যে এইখানে গোসল করব মানে আমাদেরকে এখন গোসল করার কথা নাকি এত রাতের বেলা এই পানিতে? বাসায় গিয়ে গোসল করব যদি গোসল করতেই হয়। তখন এই রাসেল বলছে আরে ঢাকা শহরের পানির খবর তুমি রাখো, গিয়ে দেখবে যে বাসায় পানি নেই, আর আমাদের বাড়িওয়ালা পানি ছাড়ে কয়েকবার মাত্র, যার কারণে অনেক সময় পানি থাকে না, এই জন্য এখন গোসল করে যাব। তখন নাইম বলছে না আমি এখন গোসল করব না, তুমি গোসল করো, পানি থাকলে থাক, না থাকলে না থাক, আমি তো গায়ে কোনো ময়লা ভরাই নেই যে আমাকে গোসল করতে হবে, তুমি গোসল করো। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে এই নাইমের পিঠে কেউ একজন হাত দিয়েছে, তাকিয়ে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল বলছে এই তুমি এখানে আসছো কেন? সাথে ওই রাসেলের 2 বন্ধু আছে, মনে হচ্ছে তারা হাঁপাচ্ছে। ওই অবস্থায় তাকিয়ে দেখে পানির মধ্যে ওই যে রাসেলের যে অবয়বটা পানিতে নেমেছিল
সে মাথা ভাসিয়ে আছে, কিন্তু ওই অভাবটাকে কিন্তু এরা তিনজন দেখছে না। ওই অভাবটা শুধু বলে আবার দেখা হবে তোর সাথে, এই বলে ডুব দেয়। এরপরে আর ওইটার কোনো অস্তিত্ব নাই। এটা দেখে তো ও খুব ভয় পায়। আর রাসেল বলছে যে আমি ওয়াশরুম থেকে ফেরত আসার পর তোমাকে দেখতে না পেয়ে ওই দুই বন্ধুর কাছে জিজ্ঞেস করি ও কোথায় গেল। তখন ওই দুই বন্ধু বলে ওঠে, হঠাৎ করে উঠে তুমি হাঁটতে শুরু করেছো, ওরা দুজন ডাকাডাকি করছে, তুমি নাকি তাকাওই নাই। এরপর যখন রাসেল এলো এবং ওই দুই বন্ধুর সাথে আলোচনা হলো, তখন রাসেল বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরকমটা তো আর কথা না, ওই এলাকার কোনো কিছু চেনে না, কোথায় গেল, কি হতে পারে। তখন এই তিনজন দৌড়াদৌড়ি শুরু করে। দৌড়াদৌড়ি শুরু করতে করতে ওই জায়গাটাতে চলে আসে যেই জায়গাটাতে নাইম ছিল। এখন নাইমকে এইখানে এই অবয়বটি নিয়ে এসেছে কোনো একটা ক্ষতি করার জন্য। আসলে কারণটা কি? আপাতত দৃষ্টিতে তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওইখানে এই মাছ ধরার পাট চুকিয়ে দিয়ে দ্রুত তারা বাড়িতে ফেরত আসে। বাড়িতে ফেরত আসার পর সবার কাছে বিষয়টা খুলে বলে। তখন রাসেলের মা তো রাসেলকে খুব বকাঝকা করতেছে রাতের বেলা এই নাইমকে নিয়ে যাওয়ার কারণে। আর ওই রাত থেকেই নাইমের তো জ্বর এসেছে। নাইমের যে নানি ছিল, যিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন ঢাকাতে নাইমকে, তো উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে ওরকম প্রফেশনাল কোনো ঝাড়ফুঁক বিশারদ না, মানে এমনিতে আর কি জানতেন আর কি। উনি টুকটাক ঝাড়ফুঁক করে দেন। আর রাসেল কাপড়ে পানি লাগিয়ে, মানে কাপড়ে পানি দিয়ে শরীর মুছে দিচ্ছিল নাইমের, যাতে করে জ্বরটা কমে যায়। তো যাই হোক, যেহেতু এরকম একটা সমস্যা হয়ে গেছে, ভয় পেয়েছে, সেখানে থাকাটা রাসেলের নানি, মানে নাইমের নানি যুক্তিযুক্ত মনে করে নাই। ওরা সিদ্ধান্ত নেন যে পরের দিন ওনারা চলে যাবেন। পরের দিন ওরা জ্বরটা কমেও আসে। রাতের বেলা রাত 10টার দিকে সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে। তো উনি, মানে এই যে নাইম লঞ্চে বসে, যে লঞ্চে যে টেলিভিশন থাকে সেই টেলিভিশন দেখছিলেন। রাত আনুমানিক 1:30টার দিকে হবে আর কি। তো এই নাইমের ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি লঞ্চে থাকা ওই ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, কি মনে করে নদীর দিকে তাকিয়েছেন। আর ওই সময় উনি দেখতে পান একটি ভয়ানক দৃশ্য। দেখতে পান পানির নিচ থেকে মনে হচ্ছে সাদা কাপড় পরা কোনো একটা জিনিস ভেসে ভেসে উঠছে। উনি এটা দেখে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি দৌড়ে ওনার যেখানে থাকবার জায়গা, ওই লঞ্চে, সেখানে নানি অবস্থান করছিলেন, সেখানে চলে যান। আর এই বিষয়টা উনি নানিকে বলেন নাই। হতে পারে চোখের ভুল, কারণ রাতের বেলা চাঁদের আলোতে কিন্তু নদীর পানির উপর এক ধরনের ঝকমক ঝকমক এক ধরনের আলো আমরা দেখতে পাই, এরকমও হতে পারে। যাই হোক, অনেক ভোরে, তখন ফজর আজানও হয়নি, বাঞ্চারামপুর লঞ্চ ঘাটে এসে ওই লঞ্চটা থামে। তো এইখান থেকে আর একটা ঘটনা শুরু হয়। সেটা হলো, ওরা যখন লঞ্চ থেকে নেমেছেন তখন কিন্তু অন্ধকার, ফজর আজান হয় নাই। তো নানি আর উনি হাঁটছেন, আর তখন তো মোটামুটি শীত শুরু হয়েছে, চারদিকে কুয়াশাও আছে, আবার চাঁদের আলোও আছে, আবার ওনাদের সাথে দুটো লোকও আছে। ওনারা মনে মনে একটু সাহস পাচ্ছেন যেহেতু লোক আছে, যদিও তাদেরকে ওইভাবে চেনেন না। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল দুই লোক দুটি নেই, কারণ তারা অন্য পথে চলে গেছে, তাদের বাড়ি হয়তো ওই পথে আর কি। আর নাইমের নানি আর নাইম যে পথ দিয়ে হাঁটছিলেন সেখানে বড় একটা কবরস্থানও আছে। তো ওই কবরস্থানের কাছাকাছি এসে পড়েছেন। তখন নাইমের নানি নাইমের হাত শক্ত করে চেপে ধরে বললেন, এই খবরদার, কোনো দিকে তাকাবি না, সোজা হাঁটতে থাকবি, আর মনে মনে দোয়া দুরূদ পড়তে থাক। এ কথা শোনার পর নাইমের তো একটু ভয় ভয় লাগছেই। উনি তো সোজা তাকিয়ে হাঁটছেন। হঠাৎ করে চোখ চলে যায় কবরস্থানের মাঝখানে একটা গাছের দিকে। আর ওই গাছের দিকে যাওয়ার পর চোখ উপর দিকেও চলে যায়। সেখানে দেখা গেল একটা গাছের ডালে সাদা কাপড় মোড়ানো কিছু একটা বসে আছে। একটা লাশ যদি কাফনে মোড়ানো অবস্থায় বসে থাকে কোনো ডালে, কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এই বিষয়টি দেখার পর
নাইম প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে এবং নানিকে জড়িয়ে ধরে। নানি বলে, কি হয়েছে? তখন বলে যে, নানি ওই দেখো গাছের ডালে কি যেন। তো নানি ওইদিকে তাকে কিছু দেখতে পান না। তো নানি বলেন যে, আরে ও কিছু না, ওই রাতের বেলা এরকম চোখে বিভ্রান্তির সৃষ্টি হয়, ও কিছু না, তাড়াতাড়ি চল আর দোয়া দরুদ পড়তে থাক। নানি আসলে বিষয়টা বুঝতে পেরেছিলেন কিছুটা, উনি তো আগেকার দিনের মানুষ, অল্পতে অনেক কিছু বুঝে ফেলতে পারতেন। আর এই ভয় পেয়ে কিন্তু নাইম দৌড় দিতে পারছিল না, কারণ হচ্ছে নানি বৃদ্ধা মানুষ, উনি সাথে আছেন, উনি তো দৌড়াতে পারবেন না। এই জন্য নানি যতটুকু পারছেন জোরে হাঁটতে উনি চেষ্টা করছেন, তো ওইভাবেই হেঁটে যাচ্ছেন। তো কবরস্থানের একদম শেষ মাথায় যখন ওরা চলে আসেন তখন ফজরের আজান দেয়, আর তখন ভয়টাও কেটে যায়। আর নানি আর উনি হাঁটতে হাঁটতে ফতেহপুর গ্রামে চলে আসেন। ওইখান থেকে একটা রিক্সা নেন, কারণ ওইখানে একজন রিক্সাওয়ালা বসেছিল। ওই রিক্সাতে বাড়িতে আসতে, মানে ফতেহপুর গ্রাম থেকে ওনাদের বাড়িতে রিক্সায় আসতে হলে 20 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, ওনার বাড়িতে চলে আসেন, হালকা ঘুমিয়ে সকালবেলা স্কুলে চলে যান। আর স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে এই নাইমের। ক্লাসে স্যার আসার পর যখন দেখেন যে নাইমের অবস্থা খারাপ, বেঞ্চে শুয়ে আছেন, তখন তাকে দ্রুত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। 5 দিন জ্বর ছিল। যেহেতু রাতের বেলা ভয় পেয়েছিলেন, এই কারণে হয়তো বা জ্বর এসেছে। যাই হোক, এই ঢাকায় যে ঘটনাটি ঘটেছিল, এই পুরো ঘটনা যখন এই নাইমের আব্বা আম্মা শোনেন, তখন নাইমকে অনেক নজরে নজরে রাখতেন, এই কারণে কখন আবার কোন ঝামেলা না হয়। আর ওনার আব্বা এক কবিরাজ থেকে বেশ কিছু তদবির এনে দিয়েছিলেন। যাই হোক, এর কিছুদিন পরের ঘটনা, গ্রামের বিলগুলোতে তখন পানি কমে গেছে, ডিসেম্বর মাস। আর ওই সময় কিন্তু মাছ ধরতে পলো ব্যবহার করা হতো। পলো এক ধরনের গোল বৃত্তাকার, উপরের দিকে কিছুটা চোখা, পানির উপর ওটা হঠাৎ করে ফেলা হয় এবং উপরের যে ছিদ্র আছে হাত ঢুকিয়ে দিয়ে পানির ভেতরে থাকা মাছ ধরা হয়। অনেকে যারা পলো ব্যবহার করেছেন তারা জানেন। আবার অনেক সময় পানি কম থাকলে হাত দিয়েও মাছ ধরা যায়। আর এই যে নাইম যিনি, উনি আবার হাত দিয়ে মাছ ধরতে খুব পটু ছিলেন। তো ওরা যখন মাছ ধরতে যেতেন রাতের বেলা, 10 থেকে 12 জন লোক সবসময় একই সাথে মাছ ধরতে যেতেন। আর ফজরের আজানের পরেও গেছেন, কখনো কোনো সমস্যা হয়নি। রাতের বেলা মাছ ধরতে গিয়েও কোনো প্রবলেম হয় নাই, ফজরের পরেও কোনো প্রবলেম হয় নাই। তো একদিন বিকেলে সবাই একসাথে আড্ডা দেওয়ার সময় সিদ্ধান্ত হলো যে আজ রাত্রে সবাই ডাকাতিয়া চকে মাছ ধরতে যাবে, সেখানে কি ভালো মাছ পাওয়া যাচ্ছে। আর এই ডাকাতিয়া চকে যেতে হলে ওনাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পথ হেঁটে যেতে হতো। আর এর মাঝখানে ওনাদের রূপসদি কান্দাপাড়া কবরস্থান পড়ে, সেই কবরস্থানটা পার করে যেতে হবে। যাই হোক, ঘটনা শুরু হলো। রাত কয়টা বাজে উনি বলতে পারেন না, হঠাৎ শুনতে পান নাইম, ও নাইম, এটা বলে ডাকছে। আর এটা হচ্ছে তার বন্ধু বিল্লালের কণ্ঠ। উনি তখন ঘুম থেকে ওঠেন, তো দেখেন যে বিল্লাল ডাক দিয়ে চলে যাচ্ছে। তো উনি বলে, বিল্লাল দাঁড়া, আমি আসছি। তো ও বলে যে তাড়াতাড়ি বের হওয়া, সবাই তো চলে যাচ্ছে, আরো অনেককে তো ডাকতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বলে বিল্লাল এগিয়ে যেতে থাকে। তো এই নাইমের বাসার পাশেই তারই আর এক বন্ধু, তার নাম হচ্ছে রাকিব, তাদের বাসা ছিল। তো রাকিবেরও যাওয়ার কথা ছিল। নাইম কি করেছে, এই রাকিবকে ডাকার জন্য তাড়াহুড়ো করে তার বাড়ির দিকে গিয়েছে, পাশাপাশি বাসা তো রাকিবকে ডাকে। তো রাকিব ঘুম থেকে উঠে পড়ে। ও হালকা ঘুমিয়েছিল, যেহেতু যেতে হবে তার সাথে কথা ছিল, এই জন্য গভীর ঘুমে যায় নাই, অপেক্ষা করতে করতে কিছুটা ঘুমিয়ে পড়েছিল। মিনিট খানেকের মধ্যে রাকিব বের হয়ে আসে। রাকিব বের হয়ে এসে বলে, যাই তোকে কে ডাকলো, নাকি তুই একাই উঠে গেছিস? তখন রাকিবকে এই নাইম বলেন যে আমাকে তো বিল্লাল ডেকেছে। তখন রাকিব বলে, বিল্লাল ডাকলো? কই, বিল্লালের ডাকটা আমি শুনলাম না, আমার তো শোনার কথা ছিল, আমি তো ওই রকম ঘুমেছিলাম না। তখন নাইম বলে, হয়তোবা তুই টের পাস নাই, ঘুমের মধ্যে চলে গেছিলি, এই জন্য হয়তোবা টের পাস নাই, হতেই পারে, এটা আমারই কোনো জটিল কোনো বিষয় নয়। তখন রাকিব বলল, আচ্ছা অন্য সবাই কই, এরা কোথায় গেল, আমরা কি দুইজনই নাকি? তখন ওনারা চিন্তা করছেন যে না, হয়তোবা অন্য সবাই আরেকটু এগিয়ে গিয়েছেন, এই জন্য ওনারা পিছিয়ে পড়ে গেছেন। আসলে ওই সময়টা একটু কুয়াশা ছিল, বেশি দূরের কোনো কিছু তো দেখা যাচ্ছিল না। তো ওনারা দৌড়ে
ওই কবরস্থানটার কাছে আসেন, তখনও ওইভাবে কাউকে দেখতে না পেলেও এর 1 মিনিটের মধ্যে মনে হচ্ছিল কাউকে ওনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা সবাই অনেক দূরে দূরে। তো ওনারা হাঁটতে হাঁটতে কবরস্থানের মাঝামাঝি চলে আসার পর ওনারা দুজনেই যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা মোটেই প্রস্তুত ছিলেন না। ওনারা দেখলেন ওই যে ঢাকা থেকে আসার পর সাদা কাপড় পরা 10-12 হাত লম্বা হবে ওই অবয়বটা এইখানেও রয়েছে। দুইজনই একসাথে দেখেছেন। তো রাকিব তো আর এই অবয়বটার সাথে পরিচিত না, সে হঠাৎ করে দেখেছে, কিন্তু নাইম তো এর আগেও 2 বার এটাকে দেখেছে। এক হলো নদীর মধ্যে, আর একটা হলো কবরস্থানের কাছে। দুইজন তো দেখে খুবই ভয় পায়, 2 হাত দিয়ে চোখ ধরে, মানে চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে দৌড় দিয়েছে। মাঝে মাঝে হাত সরাচ্ছিল মানে পথ দেখার জন্য। তো কবরস্থানটা পার হয়ে আসে, তখন চোখ মেলে দেখে সামনে 7-8 জন লোক। তখন তাদের মনে একটু সাহস হলো, তারা ডাকতে লাগলেন। দেখা গেল এরা হচ্ছে তারাই যাদের সাথে তাদের যাওয়ার কথা ছিল। এরা দুইজন বলে যে আমাদেরকে না নিয়ে চলে আসলেন, আর বিল্লাল কই? তো ওনারা বলেন বিল্লালই তো আমাদেরকে বলে আসলো তোমরা নাকি 3 জন পূবের চকে যাবা, তাই আমরা তোমাদেরকে ডাকি নাই। ওরা তো অবাক যে বিল্লাল আপনাদেরকে বলছে আমরা পূবের চকে যাব, তাহলে আমাকে কে ডাকলো, মানে এই নাইমকে কে ডাকলো? তারা এই বিষয়টা চিন্তা করে, কিন্তু মাছ ধরতে চলে যায়। সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করা হলো, মানে তারা সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করবেন যে ঘটনা কি, তুই ডাক দিলি চলে গেলি, আবার তাদেরকে বললি যে আমরা পূবের চকে যাব, ঘটনা কি? আমাদের তো ডাকাতিয়া চকে যাওয়ার কথা ছিল। রাকিব কিছুটা ভয় পায় ওই 7-8 জন লোকের কথা শুনে, যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। এদিকে পানিতে তারা নামবে মাছ ধরার জন্য, বেশ কিছুক্ষণ আগে আজান হচ্ছে। ওনারা সবাই আজানের শব্দ শুনে অবাক হয়ে যান, কি ব্যাপার, এত রাত্রে রওনা দিলাম, এত তাড়াতাড়ি তো আজান হওয়ার কথা না, আজান দিচ্ছে কে? তো এই চিন্তা করে ওনাদের একটু ভয়ও লাগে, তবে ভয় কেটেও যায়, কারণ মনে করছেন আজান হয়ে গেছে, এখন আর ভয় কিসের, এখন আর কোনো ভূত প্রেত আসবে না। আর মাছ ধরতে গেলে অনেক সময় ভূত প্রেতে এসে মাছ খেয়ে যায়, যেহেতু আজান দিয়ে দিয়েছে আর কোনো সমস্যা নাই। তো ওই দিনের কপাল ছিল খারাপ, ওই দিন মাছ ধরতে পারছিলেন না তারা। তখন রাকিব বলে ওঠে, চল আমাদের বাসার কাছে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিকে যাই, ওইটার নিচে অনেক মাছ থাকতে পারে। তখন ওনাদের আরেক বন্ধু, তার নাম হলো উজ্জ্বল, ওই 7-8 জনের মধ্যে ছিল এই রাকিব, নাইম এবং উজ্জ্বল, তারা ওই ব্রিজের দিকে যান। ওখানে যাওয়ার পর ভালোই মাছ পাচ্ছিলেন। তো হঠাৎ করে নাইমের পায়ে মনে হলো বড় একটা মাছের লেজের ধাক্কা লাগলো, আর ওই মাছটা ওইটুক জায়গার মধ্যেই ছিল। তো নাইম চিন্তা করলেন যে এই মাছটাকে আমি ধরবো, অন্য কাউকে বলবো না। এই চিন্তা করে নাইম পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছেন। তখন হয়তো পানি বেশি ছিল না, আর তার সাথে কিন্তু একটা পাতিল ছিল, পাতিলটা পানিতে ভাসতো। তো ওই অবস্থায় উনি ওই মাছের পিছু নিয়ে যাচ্ছেন, কারণ যেই জায়গাগুলোতে পানি কম থাকে মাছ আসলে তো দূরে যেতে পারে না, ওইটুক জায়গার মধ্যে দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ করে একটা সময় এই নাইম ফিল করলেন তিনি প্রায় বুক পর্যন্ত পানি সমান জায়গায় চলে এসেছেন, অথচ ওইখানে বুক পর্যন্ত পানি থাকার কথা নয়। নিশ্চয়ই উনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে বুক পর্যন্ত পানি রয়েছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমি এখানে আসলাম কিভাবে? উনি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, এমন সময় মনে হলো নিচ থেকে কিছু একটা ওনার পা টেনে ধরেছে। উনি তো ওই জায়গায় চিৎকার শুরু করেছেন, মনে হচ্ছে শক্ত কোনো কিছু ওনার পা টেনে ধরেছে। সেটা যে কি, এটা কি কোনো হাত না অন্য কিছু উনি বুঝতে পারছেন না, তবে কিছু একটা, এটা নিশ্চিত। ওনার চিৎকার শুনে দূর থেকে রাকিব এবং উজ্জ্বল ছুটে আসছে। তো তারা কাছেও চলে আসে, কাছে চলে আসার পর ওই জিনিসটা তার পা ছেড়ে দেয়। তখন ওইখান থেকে এই নাইমকে উদ্ধার করে, ওই যাত্রায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো বাড়িতে উনি চলে আসেন, চলে আসার পর বিষয়টা কিন্তু খুব খটকা লাগে। আর পরদিন সকালে বিল্লালকে কিন্তু জিজ্ঞাসা করা হয়, কিন্তু বিল্লাল বলে যে না, তো সে ওকে ডাকতে যায় না, এবং ডাকতে গিয়েছিল, যাওয়ার পরে শোনে যে নাইম বাড়ির থেকে চলে গেছে। তখন
বিল্লাল অন্যদিকে চলে যায়। এটাই হলো পরের দিনের ব্যাপার। এর কিছুদিন যাওয়ার পর আরো একটি ঘটনা ঘটে। ওনাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, এতটুকু দূরত্বে একটা এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, যেটা সেলিম মিয়ার মাদ্রাসা নামে পরিচিত। ওইখানে একটা পুকুর রয়েছে। সেই পুকুরে গোসল করতে যাওয়ার জন্য একটা গামছা নিয়ে উনি বের হন। আর দুপুরবেলা গোসল করতে যাওয়ার সময় ওনার বয়সী যারা আসেন তখন তারা চোর পুলিশ খেলেন। ওইখানে স্থানীয় ভাষায় চোর পুলিশ খেলাটাকে বেটাবেটি খেলা বলে আর কি। তো এটা পানির মধ্যে এক ধরনের খেলা, ডুব দিয়ে আরেকজনকে টাচ করতে হয়। তো ওই সময় তারা যখন বাছাই করে কে ডুব দিয়ে অন্যদেরকে টাচ করবে, ওই বাছাইয়ে এই নাইমের নাম চলে আসে। এখন সে তো তাদেরকে মানে তার বন্ধুদেরকে ডুব দিয়ে ছুবে। উনি ডুব দিয়ে ছুতে যাবেন, কাউকে টার্গেট করেছেন যে আমি আমার ওই বন্ধুকে টাচ করব। উনি ডুব দিয়েছেন। ডুব দেওয়ার পরে মনে হলো উনি সা করে মনে হলো যে অনেকটা পথ পার হয়ে গেছেন। মাথা ভাসিয়ে দেখেন উনি পুকুরের মাঝখানে চলে এসেছেন এবং তার পায়ের নিচে কোনো মাটি নেই। এত তাড়াতাড়ি উনি কিভাবে ওখানে চলে আসেন? আর তখন হঠাৎ করে 2 পায়ে উনি একটা টান অনুভব করেন। মনে হলো পুকুরের নিচ থেকে 2টো হাত ওনার পা খপ করে ধরেছে এবং পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। উনি পানির নিচে ডুবে যাওয়ার আগে শুধু একবার চিৎকার করতে পেরেছিলেন। তারপর মনে হচ্ছে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো 4-5 জন লোক এসে ওনাকে ধরে ফেলেছে। তবে এতটুকু ফিল করেছিলেন যে যেই হাত দুটো পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, একটা পা দিয়ে আর একটা পায়ে আঘাত করেছিলেন যাতে করে একটা হাত ছোটাতে পারেন। তখন ফিল করেছিলেন ওই হাতগুলো বেশ লোমশ এবং শক্ত। আর 4-5 জন যখন এসে ধরে ফেলেছে তাকে দ্রুততার সাথে, তখন ওই জিনিসটা নাইমকে ছেড়ে দেয়। তখন তাকে ওইখান থেকে উদ্ধার করা হয়। সকলে বলে যে তুই এত তাড়াতাড়ি ওইখানে গেলি কিভাবে? ওই মাছ পুকুরে তো আমরা কেউ যাই না। তখন বললে যে আমার কাছে মনে হলো আমি সা করে চলে আসলাম ওইখানে, কিন্তু কিভাবে গেলাম আমি নিজেও জানি না। ওইখান থেকে তাকে ওঠানোর পর দ্রুত স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো তার বন্ধুরা বলে যে কি হয়েছে? হুজুর ঝাড়ফুঁক করে দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপরে ওই দিনই সন্ধ্যার পর আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো উনি ওনার ছোট ভাইকে পড়াচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দরজা খোলা ছিল। তখন বাইরে থেকে একটা কর্কশ কণ্ঠে ডাক আসে, নাইম, হ্যাঁ নাইম, বাইরে আয়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এইভাবে ডাকে কে? দরজা দিয়ে একটু উকি দেন যে বাইরে কে। তাকিয়ে দেখেন ভয়ঙ্কর কালো মোটা একটা অবয়ব উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখে উনি তো দিয়েছেন এক চিৎকার। তখন এই নাইমের মা চলে আসেন, বলে কি হয়েছে, চিৎকার করিস কেন? তখন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে দরজার বাইরে তাকা, উঠানে কি যেন। নাইমের মাও দেখেন উঠানে ঠিক ওই অবয়বটা দাঁড়িয়ে আছে যেই অবয়বটাকে নাইম দেখেছিল। এটা দেখে তার মাও জোরে দেন এক চিৎকার। তো এইভাবে 2 জন চিৎকার দিয়েছেন, আশেপাশের লোকজন চলে এসেছে, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, এরা চিৎকার করে কেন? সকলে এসে দেখে কিছুই নাই ওইখানে। এর 2 দিন পরের ঘটনা, মাগরিবের পর। তখন এই নাইমের ছোট ভাইয়ের যে স্কুল ড্রেস রয়েছে, যেই শার্টটা পরে সাদা কালারের, ওই স্কুল ড্রেসটা শুকাতে দেওয়া হয়েছিল বিকালের দিকে, কিন্তু তখনও শুকায় নাই, শীতকাল ছিল। তো সন্ধ্যা হয়ে গেছে, তখন ওটা আনা হয়নি। ওই জিনিসটা আনার জন্য নাইম বেরিয়েছে। আর যখন ওই স্কুল ড্রেসটার কাছে গিয়েছে এবং হাত দিয়ে ওই জিনিসটা দড়ি থেকে নামিয়ে ফেলবে এবং নামাতে যখন যাচ্ছে, তখন দেখে তার সামনে ওই সেই অবয়বটা, যেই অবয়বটা 2 দিন আগে সন্ধ্যায় নাইম এবং তার মা দেখেছিল। ওইটা দেখে তো উনিও চিৎকার ওইখানেই, এবং চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই সময় আবার কি হয়েছে, তার বন্ধু রাকিব কি মনে করে নাইমের সাথে দেখা করার জন্য উঠোনের কাছে এসেছে। ওই চিৎকার যখন দেয় তার ঠিক 2 সেকেন্ড পরে উঠোনের কাছে এসে দাঁড়িয়েছে। তখন রাকিবের ভাষ্য অনুযায়ী ওই জায়গাটাতে রাকিব একটা সাদা ধোঁয়ার মতো দেখেছে, যেই ধোঁয়াটা আস্তে আস্তে উড়ে উড়ে
মিলিয়ে যায়। যাই হোক, এরকম ঘটনা ঘটছে, বাড়ির অনেকেই এখন এই জিনিসটা দেখছে, আর তার সাথে এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, না জানি কখন কি বিপদ আপদ হয়ে যায়। টুকটাক ঝাড়ফুঁক কিন্তু করা হয়েছিল, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছিল না। ভালো একজন হুজুরকে দেখানো হয়। হুজুর তার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারেন, ওই প্রথম যখন ঢাকাতে রাসেলের সাথে মাছ ধরতে গিয়েছিল নাইম, তখন ওই জায়গা থেকে একটা দুষ্টু জিন তার পিছু নেয়। কি কারণে পিছু নিয়েছে বিষয়টা নিশ্চিত হওয়া না গেলেও এতটুকু জানা যায় যে ওই জায়গা দিয়ে আসার সময় নাইম কোনো একটা সমস্যা সৃষ্টি করেছিল, যার কারণে ওইখানে থাকা একটি জিনের অসুবিধা হয়েছিল, আর এতে ক্ষিপ্ত হয়েই ওই জিনটা নাইমের পিছু নেয়। তবে ওই হুজুর যিনি নাইমের ট্রিটমেন্ট করেছিলেন, উনি এই সমস্যার সমাধান করেছিলেন আল্লাহর রহমতে। কিভাবে করেছিলেন, ওই জিনটার কি হয়েছিল, এই বিষয়ে আর কিছু জানা যায় না। অনেক সময় দেখা যায় না যে কোনো কিছু দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়, আসলে তাকে কিছু দেওয়া হয়েছিল কিনা বা হুজুর কিভাবে তাকে ম্যানেজ করেছিলেন, এই বিষয়ে আর কিছু জানা যায় না। এরপরে আর কোনো সমস্যা হয়নি। তবে বেশ কিছু নিয়ম মেনে ওনাকে চলতে হয়েছিল। তো এটা ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাইম ভাইকে। চমৎকার একটি ঘটনা আপনি প্রবাস জীবনে থেকে অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন। প্রায় 6 ঘন্টা ধরে এই ঘটনাটি আপনি লিখেছেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনারা প্রবাস জীবনে অনেক কষ্ট করেন, অনেক কষ্টে থেকে আমাদের জন্য যে ঘটনা পাঠান, এর কৃতজ্ঞতা আমরা বলে শেষ করতে পারবো না। এভাবে আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ঘটনাও দিয়ে যাবেন। ঘটনা পাঠিয়েছেন তাহিরা জরিন, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন আছো গৌরবদা? অনেকদিন হলো কোনো ঘটনা জোগাড় করতে পারছিলাম না। এরকম অনেক সত্যি ঘটনা আমার কাছে আছে, যেগুলো খুব কাছের মানুষেরা নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। বেশ ভয়াবহ ঘটনা সেগুলো। তবে আমার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িকে নিয়ে একটা ঘটনা আজ বলি। একটা নয়, বেশ কয়েকটি ঘটনা। ঘটনাগুলি ছোট ছোট, কিন্তু সবগুলি ঘটনা একসাথে সাজিয়ে লিখলে একটা দারুণ ঘটনার রূপ নেবে আশা করি। আমরা বাংলাদেশের আর্কিওলজি আর ইতিহাস নিয়ে পড়লে এটা দেখতে পাই যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোর নাম রাখা হয় বিভিন্ন দেবদেবীর নামে। এই যেমন খুলনার নামকরণ করা হয় খুলনা দেবীর নামে, যশোর আর ঢাকার নামকরণও করা হয় দেবীর নামে। প্রাচীন ঢাকার এক জঙ্গলে দেবী ঢাকা অবস্থায় ছিলেন বলে এর নামকরণ করা হয় দেবী ঢাকেশ্বরী। আর এই পুরনো শহরগুলো পেটের মধ্যে যে কত ইতিহাস গেলে রেখেছে কি বলবো। এমনকি অলৌকিক ইতিহাসও এদের মধ্যে সুপ্ত। যশোরের এমন একটি বাড়ির ঘটনা আজকে বলবো, যে বাড়িটির লোকেশন একটু বললেই যে কেউ চিনে ফেলবে। তাই লোকেশন বলছি না, তবে বাড়িটা কিন্তু হন্টেড। তুমি জানো যে আমার মামা বাড়ি যশোর আর সাতক্ষীরার মাঝামাঝি একটি স্থানে। গ্রামটা যশোরের মধ্যেই পড়ে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যে গ্রামে ছিল তার পাশের গ্রাম। নানা বাড়িতে আসার সময় রাত হয়ে গেলে আমি যশোর সদরে নেমে ওই বাড়িতে রাতে থাকতাম। পরের দিন নানার বাড়ি যেতাম। এবার মূল ঘটনায় ফিরে আসি। বাড়িটি আমার এক বোনের, তো বোন বিয়ে হয়ে সে বাড়িতেই উঠেছিল। বিয়ের পর সে ওই বাড়ি নিয়ে কানাঘুষো শুনতে শুনতে জানতে পারে যে বাড়িতে কিছু সমস্যা আছে। কিন্তু অবাক করা বিষয়, আজ প্রায় 70-80 বছর হলো সে বাড়িতে কিন্তু পরিবারের সদস্যরা ঠিকই বাস করছে। প্রথম আমার বোন যে ঘটনাটি জানতে পারে সেটি হলো তার শ্বশুরের বাবা জিন ভূতের অস্তিত্বে বিশ্বাস করতেন না, এমনকি এসব নিয়ে হাসি তামাশাও করতেন খুব। সে জায়গাটা কেনার পরে বাসা বানানো হলে সবাই সেখানে বসবাস করতে থাকে। কাজেই পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সে বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে, অর্থাৎ তাদের সাথে আরও কেউ সেই বাড়িতে বসবাস করছে যাদের খালি চোখে দেখা সম্ভব না। ওদিকে বাড়িটা নিয়ে অভিযোগ করলে আপুর দাদা শ্বশুর খুব বকাঝকা করতেন। বাড়ির সদস্যরা এসব কারণে ডিপ্রেসড হয়ে যায়। একদিন ভর সন্ধেবেলায় মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপুর দাদা শ্বশুর। অজু করতে যাবেন, ঠিক সেই সময়ে তিনি শুনতে পান তার পাশের ঘর থেকে দেয়ালে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ আসছে। তিনি পাশের ঘরে ঢুকে দেখেন ঘর অন্ধকার, আর ঘরের এক কোণায় তার মেজো মেয়ে খোলা চুলে
পিছন ফিরে দাঁড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে রয়েছে, ক্রমাগত নিজের কপাল দেওয়ালের সাথে বাড়ি দিচ্ছে। শ্বশুরমশাই তখনই চিৎকার করে মেয়েকে কাছে ডাকে। মেয়ে সুন্দর মতো বাবার ডাক শুনে তার পাশে এসে দাঁড়ায়। বাবা মেয়ের হাত ধরে টেনে বাইরের দাওয়ায় নিয়ে আসলে শান্ত আলোতে তিনি দেখেন মেয়ের কপাল ফেটে রক্ত বের হচ্ছে এবং দুই চোখ ধবধবে সাদা, তাতে কোনো মণি নেই এবং গায়ের রং কুচকুচে কালো। মেয়েটি তখন এক হাত দিয়ে বাবার গলা চেপে ধরে, তাকে শূন্যে তুলে ধরে এবং ভয়ানক এক নারী পুরুষের মিলিত কণ্ঠস্বরে বলে, কিরে আব্দুল করিম, তুই নাকি জিনে বিশ্বাস করিস না? তুই কি এখনো বিশ্বাস করবি না? এই কথাটা বলেই মেয়েটা বিশ্রীভাবে হাসতে থাকে। এরপর দাদা শ্বশুর জ্ঞান হারান। তাকে সবাই দাওয়ায় অজ্ঞান অবস্থায় পেয়ে ঘরে নিয়ে আসে। জ্ঞান ফিরলে তিনি ওই ঘটনা সবাইকে জানান। এমনকি তার গলা যে সত্যি সত্যি কেউ চেপে ধরেছিল তার কালশিটের দাগও গলায় ছিল। কিন্তু অবাক করা কাণ্ড, তার মেজ মেয়ে কিন্তু সেই সময় ওই স্থানে ছিল না। সে ছিল অন্দরমহলে মায়ের সাথে। এরপর মাওলানা ডেকে বাড়ি বন্ধ করা হয় এবং সবাই সেখানে ভালোভাবেই বসবাস শুরু করে। তবে ছোটখাটো কিছু সমস্যা ছিল, কারো কোনো ক্ষতি হয়নি বাড়ি বন্ধের পর। ঘটনা 2। একদিন দুপুরে গ্রীষ্মের কড়া রোদে ঠিক 12:30টার দিকে আমার বোনের বড় জা ছাদে কাপড় মেলতে যায়। বড় জায়ের বেডরুমে তার বাবু ঘুমোচ্ছিল। বাচ্চাটার জন্মের 1 মাসও হয়নি। এটাই তার প্রথম সন্তান। আমরা জানি যে সন্তান জন্মের 40 দিন মেয়েদের একটি সেন্সিটিভ সময় যায়, অর্থাৎ 40 দিন টানা ব্লিডিং চলে। কাজেই প্রেগন্যান্সির মতো এই সময়টাও কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। তো ওই দিন আমার বোন রান্না করছিল, তার শাশুড়ি সোফায় বসেছিল। ঠিক সেই সময় বোনের বড় জা ঘরে ঢোকে, হাতে বালতি, তাতে ভেজা কাপড়, একটাও মেলা হয়নি। বড় জা দেখতে অনেক সুন্দরী, কাটা কাটা চেহারা এবং গায়ের রং ধবধবে সাদা। সেই ধবধবে ফর্সা মানুষটা যখন ড্রয়িং রুমে প্রবেশ করে তখন সবাই তার চেহারা দেখে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে। গায়ের রং কলমের কালির মতো কুচকুচে কালো, চোখ দুটো রক্ত লাল, কোমর পর্যন্ত লম্বা চুল পিঠের উপর ছড়ানো। তখনও গোসলের পানি চুইয়ে চুইয়ে পড়ছে চুল বেয়ে। তখন বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। বড় যা ঘরে ঢুকেই বালতিটা হাত থেকে নামিয়ে রেখে তার বেডরুমে ঢোকার পথে ঠিক পাশে যে সোফাটা ছিল সেখানে বসে। সে কোনো কথা বলছিল না, জ্বলন্ত চোখের সামনের দিকে একভাবে তাকিয়েছিল, আর মুখ থেকে চাপা গর্জনের মতো একটা শব্দ বের হচ্ছিল তার। আবু আর তার শাশুড়ি ভয়ে কাঁপছিল। হঠাৎ বড় জায়ের বাচ্চাটা কেঁদে ওঠে। তখন সবাই মরিয়া হয়ে ছটফট করতে থাকে যে কিভাবে বাচ্চাটাকে ঘর থেকে বের করা যায়, কারণ বড় জা দরজার ঠিক পাশে রাখা সোফায় বসেছিল। তখন আমার বোনের শাশুড়ি আর সহ্য করতে না পেরে কান্না শুরু করেন। বোন সিদ্ধান্ত নেয় সে নিজে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে, আর দেরি না করে তাড়াতাড়ি অজু করে সে। এরপর আঙুলের কড় গুনে 7 বার আয়াতুল কুরসি পড়ে এবং সাথে অন্যান্য সূরা পড়ে শরীর বন্ধ করে এক দৌড়ে ঢুকে বাচ্চাটাকে কোলে নিয়ে আসে। আপুকে পরে আমরা যখন এই বিষয় জিজ্ঞাসা করি যে সে কিভাবে এই কাজটা করেছিল, তখন সে জানায় আমি নিজেও জানি না এত সাহস আমার মধ্যে তখন কিভাবে এসেছিল। তখন মাথায় একটাই বিষয় ঘুরছিল, বাচ্চাটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমি সিদ্ধান্ত নেই কোনোভাবে বাবুর মায়ের দিকে সেই সময় তাকাবো না। এরপর বোন কোরআন শরীফ খুলে জোরে জোরে সূরা বাকারা পড়তে থাকে এবং জায়ের সামনে দাঁড়িয়ে সে সেই প্রসেস চালিয়ে যায়। সূরা বাকারা এসব অলৌকিক ও খারাপ জিনিসের বিপক্ষে খুব শক্তিশালী একটি হাতিয়ার। শাশুড়ি বাচ্চাটিকে কোলে নিয়ে অন্য ঘরে ঢুকে পড়ে। বোন যখন কোরআন পড়া শুরু করে তখন তার বড় জা নারী পুরুষের মিলিত স্বরে চিৎকার করতে থাকে, 2 কান হাত দিয়ে ঢেকে রাখে আর বলতে থাকে, এখনই পড়া বন্ধ কর, বন্ধ কর। সে যত জোরে চিৎকার করতে থাকে আমার বোনও তত জোরে কোরআন পড়তে থাকে। একটা সময় তিনি জ্ঞান হারান। এরপর তাকে মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়, ঝাড়ফুঁক করা হয়, তাবিজ দেওয়া হয়, বাড়ি বন্ধন দেওয়া হয় নতুন করে। মৌলানা জানান এই জিনটা তাদের বাড়িতেই থাকে এবং বিয়ের পর থেকেই বোনের বড় জায়ের উপর দৃষ্টি ছিল। কাজেই ভর দুপুর বেলায় সে যখন ছাদে কাপড় মেলতে যায় তখন সে আলো ও ছায়ার মাঝামাঝি একটি স্থানে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে। তখনই জিন তাকে ভর করে। এমনকি বড় জায়ের বিয়ের 9 বছরের মাথায় সন্তান হয়, বারবার মিসক্যারেজ হতো। মৌলানা জানান যে এই মিসক্যারেজগুলো ঘটানোর জন্য সেই জিনটাই দায়ী। আলো ও ছায়ার মাঝামাঝি স্থান জিনদের চলাচলের পথ। হয় পুরোপুরি রোদে, নইলে পুরোপুরি ছায়ায় থাকতে হবে, কিন্তু আধা রোদ
ও আধা ছায়ার মাঝামাঝি দাঁড়ালে মানুষের উপর ভর করা ওদের জন্য সহজ হয়ে যায়। আপুর বড় জায়ের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। ঘটনা 3, দুলাভাইয়ের পোস্টিংয়ের জন্য দীর্ঘদিন বোন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। বেশ অনেকটা বছর পর দুলাভাই ট্রান্সফার হয়ে আবার যশোর ফিরে আসেন। আজ থেকে বছর 5 আগের ঘটনা হবে এটা। বোন ফিরে আসার পর বাড়ির অন্য একটি ফ্লোরে ওঠে। একটা কথা বলতে ভুলে গেছি যে বাড়িটা 4 তলা। সবাই প্রথম একসাথে 4 তলায় বসবাস করত। পরে যখন বাবা মা মারা যান, অর্থাৎ বোনের শ্বশুর শাশুড়ি মারা যান, তখন আমার বোনের পরিবার 3 তলায় পার্মানেন্টলি শিফট হয়ে থাকা শুরু করে। প্রথম দিকে বাড়ির 4র্থ তলা বাদে সমস্ত ফ্লোর জুড়ে অফিস ভাড়া দেওয়া ছিল। 4 তলা বাদে অন্য কোনো ফ্লোরে কোনো পরিবারকে কখনো বাসা ভাড়া নিয়ে থাকতে দেখা যায়নি। আপু যখন 3য় তলায় শিফট হয়, তখন অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়। রাতে মনে হতো যেন কেউ বারান্দা দিয়ে হাঁটছে। একটা জিনিস এক জায়গায় রাখলে দেখা যেত কিছুক্ষণ পর সেই জিনিসটা সেখানে নেই। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে জিনিসটা অন্য কোনো ঘরে পাওয়া যেত। একদিন আপুর বড় মেয়ে এসে আপুকে বলে, আম্মু, এ বাড়িতে একজন থাকে যে আমাকে বিয়ে করতে চায়। আপু প্রথমে ভাবছে মেয়ে হয়তো মজা করছে মায়ের কাছে। আপু এই কথা শুনে যখন হাসাহাসি করছে, তখন তার বড় মেয়ে হঠাৎ প্রচণ্ড রেগে যায় আর বলে যে, তুমি বিশ্বাস করছো না? তুমি জানো যেই লোকটা আমাকে বিয়ে করতে চায়, আজ সন্ধ্যার সময় তার বোন এসে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। উনি কালো বোরখা পরে এসেছিল আর আমাকে একটা লিপস্টিক, টিপের পাতা আর কাজল দিয়ে গেছে। ওরা কালকেই আমাকে নিয়ে যেতে আসবে। এই বলে মেয়েটা হাত বাড়িয়ে হাতে ধরা লিপস্টিক, কাজল এবং টিপের পাতা আপুকে দেখায়। ওদের পরিবারে টিপ কেউই পড়ে না, কাজে টিপের পাতা বাড়িতে আসা সম্ভব নয়। ওদিকে মেয়েটা বাজার থেকে নিজে যে কিনে আনবে সেটাও সম্ভব নয়। আপু এই কথা তার হাজবেন্ডকে জানায়। দুলাভাইয়ের কাছে আপু যখন ঘটনা খুলে বলে, তখন রাত 1:30-2। পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছিল। সব শুনে দুলাভাই হেসে দেন আর বলেন, যদি বাড়িতে সত্যি কিছু থাকে তাহলে সাহস থাকলে যেন এই মুহূর্তে কলিং বেল বাজিয়ে দেখায়। আর ঠিক সেই মুহূর্তে সদর দরজা থেকে কলিং বেল বেজে ওঠে। সবাই একসাথে দরজা খুলে দেখে দরজার বাইরে কেউ নেই। আপুর হাজবেন্ড সদর দরজা লাগিয়ে হাসতে হাসতে বলে, আরে কোইন্সিডেন্স। ঠিক সেই মুহূর্তে আবার কলিং বেলটা বেজে ওঠে। দুলাভাই সাথে সাথে দরজা খুলে বাইরে দেখে কেউ নেই। সবাই ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে সবাই এক সময় ঘুমিয়ে পড়ে। ভোর হলে হঠাৎ বড় মেয়েটার চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। মেয়ের ঘরে পৌঁছে আপু আর তার হাজব্যান্ড লক্ষ্য করেন মেয়ের চোখের উপরে বাম পাশের ভুরুর অংশ রক্তে লাল হয়ে আছে। সে চিৎকার দিয়ে কাঁদছে। আর ঠিক সেই সময় মুহূর্তের মধ্যে মেয়েটি ডান পাশের ভুরু নিজের হাত দিয়ে টেনে টেনে ছিঁড়তে থাকে আর চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলো ভুরু টেনে টেনে ছিঁড়ে ফেলে মেয়েটা। মুখটা রক্তাক্ত হয়ে যায় আর সে ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। সাথে সাথে তাকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করা হয়। ও একটু স্বাভাবিক হলে বিকালের দিকে আপুকে জিজ্ঞাসা করেন যে, মা, তুমি এমন কেন করলে? মেয়েটি উত্তর দেয়, আজ রাতে আমাকে যে বিয়ে করে নিয়ে যেতে আসবে সে এসে আমাকে বলে আমি যেন ভুরুগুলো তুলে ফেলি। আমাকে নাকি ভুরু ছাড়াই অনেক সুন্দর লাগে। এরপর কি যে হলো, আমি নিজেই হাত দিয়ে টেনে ভুরুগুলো ছিঁড়ে ফেলি। সেদিন এক মুহূর্তের জন্য আমার বোন মেয়ের রুম থেকে নড়েনি। মেয়ের গায়ে প্রচণ্ড জ্বর চলে আসে। পাশের ঘরে দুলাভাই বই পড়ছিল। রাত 11টার দিকে আপু টয়লেটে যায়। টয়লেট থেকে এসে দেখে মেয়েটা বিছানায় সোজা হয়ে বসে আছে, বারান্দার দরজার দিকে তাকিয়ে। সে আপুকে দেখে বলে, আম্মু, ওরা এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা বলেও শেষ করতে পারেনি। সাথে সাথে ওর চুলের মুঠি ধরে এক অদৃশ্য শক্তি ওকে শূন্যে তুলে ফেলে। আপুর চিৎকার শুনে দুলাভাই ছুটে আসে। দুজনে দোয়া কালাম পড়তে পড়তে মেয়েটার 2 পা শক্ত করে ধরে নামানোর চেষ্টা করে। এক সময় সে অদৃশ্য শক্তি মেয়েটিকে ছেড়ে দেয়। সে অজ্ঞান হয়ে যায়। পরদিন একদিন মৌলানাকে আবার বাড়িতে আনা হয়। মেয়ের চিকিৎসা করানো হয়। সে জানায় যদি মেয়েকে বাবা মা না আটকাতো তাহলে নাকি জিনটা ওর মাথা ঘরের সিলিংয়ের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে দিত। কিন্তু কষ্টের বিষয় হলো, এই ঘটনার পর থেকে মেয়েটি আর মানসিকভাবে স্বাভাবিক নেই। আমি ওদের বাড়ি যখনই যাই, সে আমাকে সালাম দেওয়ার পর প্রত্যেকবার বলে, খালামণি, জানো আমি না নিজের ভুরু নিজেই টেনে ছিঁড়ে ফেলেছি। দেখো দেখো। প্রায় বছরখানেক সে ভুরুর স্থানে ব্যথা ছিল ওর। তাই কি বলছো তুমি? বলছো যে পরবর্তীকালে নাকি এই জিন কারোর কোনো ক্ষতি করেনি? তো একের পর এক ক্ষতি করে গেছে আর কি। তো প্রচুর ক্ষতি করেছে। এটা তো ডেঞ্জারাস ঘটনা ছিল এটা। যাই হোক, আমি 4র্থ ঘটনাটার দিকে যাই। বেশ এক্সাইটিং লাগছে আমার।
চতুর্থ ঘটনা, আপুর মেজো মেয়ে একদিন রাত 2টার সময় হন্তদন্ত হয়ে বাবা মায়ের ঘরে আসে। এসে মাকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ঘরের দরজা নক করছিলে? আপু জানায় যে সে দরজা নক করেনি। তখন মেজো মেয়ে বলে, তাহলে কি বড় আপু? এই বলে বড় মেয়ের ঘরে গিয়ে দেখে যে সে আরামে ঘুমোচ্ছে। এরপর সে ঘরে এসে আবার শুয়ে পড়ে। হঠাৎ মেজো মেয়ে চিৎকার করে ওঠে। সবাই ওর কাছে এলে জানায়, আমার ঘরে ওটা কে? বারবার সে একই কথা বলতে থাকে, আমার ঘরে ওটা কে? আমার ঘরে ওটা কে? আমার ঘরে ওটা কে? আর ঘরের একদিকে ইশারা করতে থাকে। এরপর মেয়েটা কথা বলা একদম বন্ধ করে দেয়। প্রায় 6টা মাস সেই মেয়ে কোনো কথা বলেনি। আমার সাথে আপুর যোগাযোগ হলে আমি সাজেস্ট করি মেজো মেয়ের জন্য প্রতিদিন রুকাইয়া করতে। রুকাইয়া হলো ইসলামী শরিয়া অনুযায়ী শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে জিনের চিকিৎসা। এই চিকিৎসায় কিছু আয়াত আছে যার নাম দেওয়া হয়েছে আয়াতুল হক। এই আয়াতগুলো পড়লে আক্রান্ত ব্যক্তির উপর ভর করা জিনের শরীর পুড়তে থাকার মতো অনুভূতি হয়। আপু এক সন্ধ্যায় মেজো মেয়ের সামনে আয়াতুল হক যখন রিসাইট করছিল, তখন তার পড়া বন্ধ করার জন্য মেয়েটা হাতের কাছে একটি সেফটি পিন পায়, আর সেটা দিয়ে নিজের পায়ের উপর ক্রমাগত ফোটাতে শুরু করে যাতে আপু আয়াতগুলো আর না পড়ে। ওর পা রক্তে ভিজে যায়, তারপরেও মেয়েটা পায়ের মধ্যে সেফটি পিন ঢোকানো বন্ধ করছিল না। এরকম অনেক বাধা আসতো যখন মেয়েদেরকে রুকাইয়া করা হতো। একটানা রুকায়ার পর এখন সে আল্লাহর রহমতে স্বাভাবিক রয়েছে। ওয়াও, গ্রেট। পৈশাচিক একদম। পঞ্চম ঘটনা এবং শেষ ঘটনা। একবার আমি সেই বাড়িতে বেড়াতে যাই। আমি ওখানে সুযোগ পেলেই যাই আর কি, কারণ মানুষগুলো খুব কাছের। তো একটা ঘরে আমাকে থাকতে দেওয়া হয়। সেখানে আমি, আমার খালা আর আপুর 2 মেয়ে সবাই মিলে বিছানায় আড়াআড়িভাবে 4 জন শুয়েছি। দরজা আমাদের পায়ের দিকে। সেটাতে আমার ঘুম ভেঙে যায়। দেখি ঠিক আমার পায়ের কাছে 8-9 ফুটের মতো লম্বা এক মহিলা দাঁড়িয়ে আছেন, ভয়ঙ্কর চেহারা। একটা সময় সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি চিৎকার করতে থাকি। একটু পর বুঝি যে আমি আসলে ঘুমিয়েছিলাম, কারণ তখন আমার ঘুম ভাঙে। এরপর আবার একই জিনিস দেখি, ওই লম্বা মহিলাটি আমার দিকে এগিয়ে আসছে। আমি দেখি আমার পাশে সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমি নড়তে পারছি না। আর ওই ভয়ঙ্কর জিনিসটা ঠিক পিছনে আপুর বড় মেয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছুর মধ্যেও কয়েক ঝলক দেখে বুঝি যে সে দৃষ্টি কিন্তু স্বাভাবিক না। আমি আবার চেঁচাই। অবাক করা বিষয় হলো এবারও আমার ঘুম ভাঙে। উঠে দেখি দরজার কাছে আপুর বড় মেয়েটা দাঁড়িয়ে আছে। আমার খালা দোয়া পড়ে আমার গায়ে ফু দিচ্ছেন। আপু বেডরুম থেকে চলে এসেছে চিৎকার শুনে। আর এবার সত্যি সত্যি ঘুম ভেঙেছিল। আমার সমস্ত শরীর ঘামে ভিজে যায়, খুবই ক্লান্ত লাগে। আমি বুঝতে পারি যে স্বপ্নটা কয়েকটা লেয়ারের। প্রচণ্ড ভয় পাই। এরপরে সেই বাড়িতে গেলে আমি সবসময় শরীর বন্ধ করে রাখি। আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকের ঘটনা। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পিছটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে গৌতম। সে যে ঘটনাটি আমাকে শেয়ার করে, এই ঘটনাটি একটি শ্মশান কেন্দ্রিক ঘটনা। সো রংপুর জেলা বিভাগের একটি প্রত্যন্ত গ্রামের একটি ঘটনা। মানে তাদের গ্রামে একটা আশপাশ বা গ্রামের পাশে কোনো শ্মশান ছিল না। তো ঘটনার শুরু হয় তাদের এই যে গ্রামের শেষ মাথায় যে একটা শ্মশান ছিল সেটাকে নিয়ে। সো আমি বেশি কথা না বলে আগে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। তাদের যে গ্রামটা ছিল সেই গ্রামটা বর্ডারের কাছাকাছি। তো শ্মশানটাও এই বর্ডারের কাছাকাছি। যে একটা ছিল, দোলা ছিল ওদের, সেই চারপাশে ধান ক্ষেত এবং মাঝখানে শ্মশানটি। তো শ্মশানের পাশে একটি বট গাছ ছিল। এই বট গাছটা ভীষণ বড় এবং অনেক পুরনো একটি বট গাছ। এই বট গাছের নিচে এই শ্মশানটি। তো এই শ্মশানটা বেশ একটা পুরনো শ্মশান এবং মানুষরা সবাই বলতো যে এই শ্মশানের রাত্রিকালীন সময় এই শ্মশানে নাকি অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ ভেসে আসতো। তো এটা শোনার পর এই গ্রামে একজন যুবক ছেলে ছিল, তার নাম যে গৌতম, আমি যেটা বললাম যে গৌতম, এই গৌতমই এইগুলোকে বিশ্বাস করতো না যে শ্মশানের পাশে কোনো লোক বা এরকম ভৌতিক কিছু থাকে। তার বয়স 25-26 হবে এরকম।
সে যেটা বলে যে আমি এগুলোকে বিশ্বাস করতাম না যে ভূত বা এগুলো এরকম কিছু, এগুলো ও আবার তাদের বন্ধুদেরকেও বলতো যে এরকম কিছুই নাই, এগুলো মানুষের আবেগ বা এরকম একটা চিন্তাধারা যে এগুলো থাকতে পারে, এরকম করে বলে। তো যখন এরকম করে বলে তাদের গ্রামের মুরব্বীরা বলতো যে এই শ্মশানের পাশ দিয়ে কেউ রাত্রিকালীন সময় যায়ও না, কারণ তাদের গ্রামটা একদম নিস্তব্ধ ছিল এবং দিনের বেলা পরিবেশটা যদিও ঠান্ডা ছিল, কিন্তু রাত হলে এই সূর্য ডোবার পর পর এই শ্মশানের পাশ দিয়ে আর কেউ যাইতো না। কারণ এটা একটা ভয়ঙ্কর, যে সবাই জানতো যে এখানে কান্নার আওয়াজ শোনা যেত, তো কেউ এই দিক দিয়ে যায় না। তো একদিন এই গৌতম আবার তার বন্ধুর বাসায় যায়, বন্ধুর বাসায় গেছে মানে দুপুরবেলা, সে আস্তে আস্তে রাত হয়ে যায়। সে আবার ওর বাসার থেকে একটা হেরিকেন নিয়ে, হালকা বৃষ্টি পড়তেছিল, তো ও আবার হেরিকেন নিয়ে সে বাড়ির দিকে রওনা দেয় এই শ্মশানের রাস্তা দিয়ে। তো যখন শ্মশানের রাস্তা দিয়ে সে রওনা দেয় বাড়ির দিকে, তখন রাত প্রায় 10:30 বাজে। সে হাঁটতে হাঁটতে শ্মশানের পাশে আসছে, আসার পর সে ওগুলো কিছু মনে করতো না, সে যাইতে আছে। সে যখন শ্মশানের পাশে আসলো, আসার পর হঠাৎ করে একটা বাতাস শুরু হয়ে গেল, মানে প্রচণ্ড পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে। এই বাতাসটা গাছপালা যে রাস্তার পাশে ছিল সবগুলো ঢোলা শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। সে তখনই দেখতে পেল যে শ্মশানের পাশে একটি সাদা কাপড় পরিধান একটি লোক এখানে দাঁড়িয়ে আছে। সে যখন এই লোকটাকে দেখতে পায়, সে মনে করছিল যে এই লোকটা হয়তো তার কোনো আত্মীয় বা কেউ মারা গেছে, হয়তো সেজন্য সে এই শ্মশানটাকে দেখতে আসছে, এইটা ভাবছিল। সে এটা ভাবার পর সে আবার ভাবলো যে দেখি কে ওটা। এটা দেখার জন্য ও আবার কি করছে, সাহস করে একটু মানে শ্মশানের রাস্তা ধারে একটু এগিয়ে গেছে। যখন এগিয়ে গেছে তখন দেখতে পাচ্ছে যে শ্মশানের যে লোকটা ওখানে আছে, সে লোকটার মুখটা কোনোভাবেই দেখা যাচ্ছিল না। তার মুখটা অন্ধকারে কুচকুচেতে কিছু দেখা যাচ্ছে না। তার পাটা, সে আরেকটু আগানোর পর সে দেখতে পেল যে তার পা মাটিতে নাই, মাটি থেকে উপরে সে ভাসন্ত অবস্থায় এই মানে সাদা কাপড় পরা লোকটি সাদা মানে মাটি থেকে ভেসে আছে। এটা দেখার পর সে তো প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়া শুরু করলো, তার ভেতরে ধুকধুকানি শুরু হয়ে গেল যে একটা মানুষ কিভাবে এরকম করে ভেসে থাকতে পারে। এটা দেখার পর ওর প্রচণ্ড পরিমাণে ভয় লাগা শুরু করে। সে দ্রুত গতিতে তার বাড়ির দিকে রাস্তা দিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করে দ্রুত গতিতে। সে পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় যে দাঁড়াও দাঁড়াও, কর্কশ গলায় একটা আওয়াজ শুনতে পাচ্ছে যে দাঁড়াও। তো যখন এরকম করে দাঁড়াও বলতেছে, সে আবার ভাবতেছিল যে কে আমাকে দাঁড়াতে বলে। সে এটা জিনিস বুঝতে বাকি ছিল না যে মুরব্বীরা বলছিল যে এখানে ভয়ঙ্কর কিছু ঘটে, এটা সে বুঝতে পারছে। তারপর যে পিছন থেকে ডাকতেছে, সে কোনোভাবেই পিছনে ফিরে নাই। তো যখন কোনোভাবে পেছনে ফিরে নাই, তখন সে এই হাঁটতেই আছে, জোরে হাঁটতেছে। তখন এই কণ্ঠটা ওর যত জোরে হাঁটতেছে অত ওর কাছাকাছি শোনা যাচ্ছে যে দাঁড়াও দাঁড়াও, কর্কশ গলায় শোনা যাচ্ছে যে দাঁড়াও। তো যখন এরকম কর্কশ গলায় শোনা যাচ্ছে যে দাঁড়াও দাঁড়াও, সে আবার হেরিকেনটা ফালাই দিছে, ওই শ্মশানের পাশে ফালাই দিয়ে দৌড়াতে দৌড়াতে তার যে গ্রাম ছিল সেই গ্রামের পাশে যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, সেদিন রাত্রে তাকে কেউ খুঁজে পায় না। তাদের বাসা থেকে সবাই খোঁজাখুঁজি করে যে ও তো বাসায় গেছে কিন্তু ফিরে নেই। পরের দিন সকালবেলা তাকে খুঁজে পায় একটি গ্রামের মাথায় যে একটা জাম গাছ ছিল, তার নিচে সে পড়েছিল। পড়ে থাকা অবস্থায় তাকে খুঁজে পায়, পাওয়ার পর তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সে তার কাঁপা কাঁপা কণ্ঠে বলে যে যে ঘটনাগুলো ঘটলো, যে আমি এরকম বিষয়ে শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পাই যে একটা মানুষ সাদা কাপড় পরা মানুষকে দাঁড়িয়ে আছে। আমি এবার দেখতে যেয়ে দেখি যে লোকটার পাটা একদম মাটিতেই নাই,
যখন মাটিতে নাই পাটা আমি দেখছি, তখনই আমি ওখান থেকে আসা শুরু করি। সো আমার পেছনে কে জানি ধাওয়া করতেছিল যে আমাকে ডাকতেছে। সো এইগুলো কথা শোনার পর এর মুখ থেকে গ্রামবাসী সবাই তো একদম আরও ভয় পেয়ে গেল যে এটা কিভাবে সম্ভব বা কি হতে পারে। তো তারা যখন এরকম করে ভয় পাচ্ছে, গ্রামের সবাই, গ্রামের কয়েকজন লোক মিলে তারা কথাটাকে, সে আবার বলে যে আমার হেরিকেনটা ওইখানে পড়ে আছে, আপনারা দেখতে পারেন। যে সে কয়েকজন লোক মিলে এই শ্মশানের কাছে যায়, যাওয়ার পর দেখতে পায় যে শ্মশানের পাশে তার ভাঙ্গা হেরিকেনটা পড়ে আছে এবং শ্মশানের পাশে যে ভিজা মাটি ছিল, মাটিতে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না। কেননা কারণ ওটা মানুষই ছিল না। যেহেতু ওটা মানুষই না, সেহেতু ওটা কোনো মানুষের পা ছাড়া কোনো দিনও এরকম পায়ে ছাপ থাকতে পারে না। সো যখন এরকম দেখে যে তার হেরিকেনটা ভাঙা পড়ে আছে, সেই ভাঙা হেরিকেনটা নিয়ে তার কাছে যায় এবং তাদের গ্রামের মুরব্বীরা বলে যেটা, যে এই শ্মশানের পাশ দিয়ে যায় যেই যাক না কেন, যদি রাত্রিকালীন সময় যায়, সে কান্নার আওয়াজ বা কিছু অদ্ভুত ধরনের ডাক শুনতে পারবে, যেটা ভয়ঙ্কর লেভেলের, যেটা মানে খুবই ভয়ঙ্কর। এটা শোনার পর এই গ্রামবাসীর যে লোকগুলো ছিল, তারা এই শ্মশানের পাশে কেউ রাত্রিকালীন সময় যাইতো না। মানে ওটা একটা শর্টকাট রাস্তা ছিল যে ধুলার মাঝ দিয়ে ওই পরের গ্রামে যাওয়া যায়, আর না হলে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাওয়া লাগতো। সে আবার এই কাজটা করছে যে শ্মশানের পাশ দিয়ে আসছে। এই আসার কারণে এবং সে এগুলো বিশ্বাস করতো না, সেই জন্যই আর কি তার সাথে হয়তো বা এরকম ঘটছে এবং রাত্রিকালীন সময় আসাটা ওর ঠিক হয়নি ওই রাস্তা দিয়ে। গৌতম যেটা বলে যে আমি জীবনে এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই, আর এটাই আমার প্রথম অভিজ্ঞতা যে আমি একটা এরকম খারাপ সিচুয়েশনে পড়ে যাব। আর এর পরবর্তীতে তাদের যে গ্রামের লোকরা ছিল, তারা কখনো ওই রাত্রিকালীন সময় ওই গ্রামে মানে শ্মশানের পাশ দিয়ে কেউ যাইতো না, কারণ এরকম ভয়ঙ্কর লেভেলের একটা কাহিনী এর সাথে ঘটে যাওয়ার পর কেউ সাহস করবে না যে ওদিক দিয়ে যাওয়ার। আর এর পরবর্তীতেও কেউ ওই শ্মশানের পাশে রাতে যায় নাই। আর মুরব্বীরা সবাইকে বলে দিত যে এই শ্মশানের পাশে কেউ যাইও না, এরকম অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে পারে। তো গৌতম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন। তো রাসেল ভাই, আমি জানি না ঘটনাটি কতটুকু সুন্দর এবং কতটুকু আপনাদেরকে ভয় লাগছে, আমি জানি না সবাই লিসেনারদের। আমি আশা করি ঘটনাটি আপনাদের সবাইকে ভালো লাগছে এবং ভয়ও লাগছে, কারণ এটি একটি সত্যি ঘটনা। সেই ঘটনাটি গৌতমের সাথেই ঘটে যায়। গৌতম আমাকে নিজেই এই ঘটনাটি শেয়ার করে। সো আমি আশা করবো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন এপিসোডের ঘটনায়। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাফিন। আমি মিরপুর 10 ঢাকা 1216 থেকে বলছি। তো ভাইয়া, এই ঘটনাটি হলো প্রায় 30 বা 45 বছর আগে। ঘটনাটি আমার নানুর মুখ দিয়ে শোনা। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে বাবা হুজুর মসজিদ বা বাইতুর রহিম মসজিদের ডান ও বাম পাশে, বা বলতে গেলে এই মসজিদের চারিদিকে যে বাড়ি ঘর আছে তা পুরো জায়গাটি নিয়ে। আপনি তো জানেনই যে বাড়ি ঘর বানানোর সময় হালকা একটু জায়গা আগে ফাঁকা রাখতে হয়। এই ঘটনাটা আমার নানুদের বংশের সবার সাথেই ঘটে। আমার নানুর ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে প্রথমে। আমার মার কথা বলি আগে। আমার নানু বাড়িটি পুরো টিন শেড ছিল তখন, আর তার ডান দিকে একটা বাথরুম ছিল। বাথরুমটির উপরে একটা কলা গাছ ছিল। ওই কলা গাছের পেছন দিয়ে সারাক্ষণই একটা খারাপ বাতাস যাতায়াত করে। ওই বাতাসের রাস্তায় যে জিনিসই থাকে না, তা ওই বাতাস নিয়ে যায়, আর যেটা নিয়ে যেত সেটা কখনো ফিরিয়ে আসে না। আমার মার ঘটনাটা বলি। একদিন রাতে আমার মা বাথরুমে যাওয়ার জন্য আমার নানুকে ডাক দেয়, কিন্তু আমার নানু ঘুমাচ্ছিল বলে উঠতে পারেনি। তখন আমার মায়ের বয়স 15 বছর ছিল। তখন আমার মা ভয়ে ভয়ে বাথরুমে যায়।
আমার মা যখন বাথরুমে প্রবেশ করে তখন আমার মা পেছন থেকে কিছু একটা অনুভব করে, কিন্তু আমার মা পেছনে না তাকিয়ে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। ওই খারাপ জিনিসটা আমার মাকে বাথরুম থেকে বাহির করার জন্য বিভিন্ন আওয়াজ করতে থাকে, যেমন আমার নানুর আওয়াজে, আমার নানার আওয়াজে, যে কিনা আমার মায়ের জন্মের আগে মারা গেছেন। তারপরে আমার মা বের হননি, তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলেন। আমার মা যখন বাথরুম থেকে বের হবে তখন বাথরুমের উপর থেকে এমন একটা আওয়াজ আসলো যেন কেউ জুতা পরে বাথরুমের চালের উপরে অনবরত হাঁটছে। তারপর আমার মা বাথরুমের দরজা থেকে একটু ফাঁক করে দেখেন যে বাহিরের লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে 5 জন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তখন আমার মায়ের একটু ভয় কমে গেল এবং সে বাথরুম থেকে বের হলো, কিন্তু সে বের হয়ে দেখলো যে সেখানে একটা মানুষ নেই। সে তখন ভয় পেয়ে যায় আর তার পেছন থেকে হঠাৎই তার নাম ধরে কেউ ডাক দেয়। সে তখন মনে মনে আয়াতুল কুরসি অন্যান্য দোয়া পাঠ করতে থাকে। আমার মা ভয়ে ভয়ে ঘরে ঢুকে যায়, আর আমার মা যখন ঘরে ঢুকে তখন তার পুরো শরীর ভয় কাঁপছিল, তার প্রচণ্ড রকমের জ্বর আসে। তারপর আমার মাকে আমাদের মসজিদের সবচেয়ে বড় অলিদাদা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সে বলে সে যেন ওই চিপায় আর না যায়, বাথরুমে গেলে একজনকে সাথে নিয়ে যাবে। তার পরের দিন আমার মা আমার নানুকে সাথে নিয়ে যায়। আমার মা যখন বাথরুম থেকে বের হয়ে ঘরে ঢুকবে তখন তার পাশ দিয়ে একটা ছায়া দৌড় দেয়। আমার মা তখন ভয় পেয়ে নানুকে বলে, মা দেখো এটা কি? তখন আমার নানু বলে যে এটার দিকে নজর দিস না, সোজা ঘরে ঢুকে। তারপর প্রায় 20 বছর কেটে যায়। আমাদের টিনশেড বাড়ির ওখানে এখন বিল্ডিং তৈরি করা হলো। তখন একদিন আমার ছোট নানা ছাদে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে আমার ছোট খালামণি ওনাকে এসে ডাক দেয়। সে যখন ছাদে ঘুমাচ্ছিলেন তখন বলেন যে কাকা ছাদে শোবেন না। আমার নানা ঘুম থেকে উঠে দেখে তার বুকের উপরে একটা কালো ছায়া বসে আছে। সে যখন তাকে কাউকে ডাক দেওয়ার অবস্থা তখন আর তার নেই। কিছুক্ষণ পরে এই অবস্থার মধ্য দিয়ে ফজরের আজান দেয়। তখন আমার নানার উপর থেকে সেই ছায়াটি হঠাৎ করে সরে যায়। তখন আমার নানা বড় খালামণিকে ডাক দেয়। তারপরে আমার নানা ছাদের থেকে নেমে আসে। এরপরই কবরস্থানের একটা ফুল গাছ ওঠে। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে আমার নানুর একটা বোনও ছিল, তার মেয়ে তানিয়া কবরস্থানে সেই ফুল গাছটি লাগিয়েছিল এবং সেই গাছটি থেকে ফুল ছিঁড়ত। সবাই মানা করতো, কিন্তু সে কারো কথা শুনতো না। তারপর একদিন তাকে দুপুরবেলা আর পাওয়া যাচ্ছে না। একজন খোঁজ নেয় যে সে নাকি রাস্তার মোড়ে পড়ে আছে, 3 রাস্তার মোড়ে পড়ে আছে। তারপর দাদা হুজুর সেই ফুল গাছটিকে জোর করে উঠিয়ে সেটাকে পুড়ে ফেলে। তার 1 বছর পরেই দাদা হুজুর মারা যান। তারপর ওই মসজিদের চারপাশে বিল্ডিং হয়ে যায়, কিন্তু ওই খারাপ বাতাসটা এখনো আছে। ওখানে কেউ যায় না দেখে চিপার সেই রাস্তাটা একটা বড় গেট লাগিয়ে দেওয়া হয়। তো শাফিন ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমি সময় পেলে আরও কিছু ঘটনা আমার জানা সেগুলো লিখে পাঠাতে চেষ্টা করব। ঘটনাটি আমাদেরকে ইমেইল করেছেন শরীফুল ইসলাম শাফিন, মিরপুর থেকে। আজকে একজন পরহেজগার মহিলার বিপদে পড়ার ঘটনা আমরা জানব। চলুন শুরু করি ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইসরাত জাহান, আর ওনার বাড়ি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। তো উনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। বলছেন ইসরাত জাহান, আমার দাদি খুবই পরহেজগার এবং ধার্মিক মহিলা। ওনার জন্যই আমাদের পরিবারে আমরা পেয়েছি অনেক অনেক রহস্যময় ঘটনা। আমার দাদি আমার দাদার দ্বিতীয় স্ত্রী। আমার দাদার প্রথম স্ত্রী আমার বড় দাদির 5 জন সন্তান, আর আমার দাদির 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন ছেলে, 3 জন মেয়ে। আমার বাবা 4 নং। আমি দ্বিতীয় পক্ষের, মানে হলো আমার দাদার দ্বিতীয় স্ত্রীর 4 নং ছেলের বড় মেয়ে। এবার চলে যাই মূল ঘটনায়। সালটা 1969।
স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা এটি। তখন আমার দাদির 8 জন সন্তানের সবারই জন্ম হয়ে গেছে, কিন্তু সবাই ছিল ছোট। আমার দাদির বড় ছেলের নাম ছিল সালাম, তাই সবাই আমার দাদিকে সালামের মা বলেই ডাকত। একদিন গ্রামে একটা বিয়ের দাওয়াত আসলো, পরিচিত কোনো এক প্রতিবেশীর ছেলের বিয়ে। আগের বিয়েগুলোতে কোনো কাজের লোক বাইরে থেকে আনা হতো না, আত্মীয় স্বজনদের দাওয়াত করলে তারা এসেই হাতে হাতে সব কাজ করে দিতেন। ওই সুবাদেই আমার দাদি সকাল সকাল চলে যান বিয়ে বাড়িতে। সারাদিন কাজ হলো, বরযাত্রী বের হলো দুপুরে। বিয়েটা ছিল কিছুটা দূরের গ্রামের, যেতে যেতে তাদের একটু সময় লেগে গেল। আর আগে বিয়েতে সবসময় পুরুষরাই যেতেন, মহিলারা খুবই কম যেত। বিয়ে সম্পন্ন করতে বিকেল হলো, আর বউ নিয়ে রওনা হতে হতে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল। বরযাত্রী বউকে পালকিতে নিয়ে রওনা দিল। আগে তো পালকিতে বউকে নিয়ে আসা হতো। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে তাদের মাগরিবের সময় পার হয়ে গেল, আর ওই সময় তারা শুনতে পেলেন ডাকাত নাকি গ্রামে প্রবেশ করেছে। আগেই বলে রাখি, আগে বিয়ে শাদী হলে ডাকাত দল ফাঁদ পেতে রাখতেন বউয়ের সাথের অলংকার নেয়ার জন্য। বরযাত্রী যখন ডাকাতের আসার কথা শুনতে পেলেন, তারা সবাই ভয় পেয়ে গেলেন। এখন ভাবছেন তারা নতুন বউকে নিয়ে কিভাবে বাড়ির ভেতরে ঢুকবেন, পথে যদি আক্রমণ করে। তারা বাড়ির বাইরের রাস্তায় ছিলেন, মানে বাড়ি থেকে কিছুটা দূরে। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা বাড়ির পেছনের পথ দিয়ে বউকে লুকিয়ে বাড়ির অন্য কোনো একটা ঘরে নিয়ে রাখব, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করব, পরিস্থিতি স্বাভাবিক হলে মূল ঘরে নিয়ে আসব। তখন তারা বউকে নিয়ে বাড়ির পেছনের দিক দিয়ে যাত্রা শুরু করে। বাড়ির পেছনের দিক দিয়ে ছিল পুরাতন একটা ওয়াশরুম, যা কেউ ব্যবহার করত না। বউকে নিয়ে ওই দিক দিয়েই যেতে হবে। আর ততক্ষণ তো অন্ধকার হয়ে গেছে। নতুন বউকে ওই দিক দিয়ে নিয়ে কোনো এক ঘরে বসিয়ে রাখা হলো, আর বাড়ির অন্য সদস্যরা ডাকাত কোথায় আসলো সেই তথ্য নেয়ার জন্য চলে গেল। কিছুক্ষণ পর তারা যখন বুঝতে পারলো ডাকাত চলে গেছে, তারা সবাই মিলে নতুন বউকে তার নিজ ঘরে নিয়ে যেতে আসলো। উপস্থিত কিছু মহিলা ঘরে প্রবেশের সাথে সাথে তারা তো অবাক। তারা দেখলো নতুন বউ অস্বাভাবিক আচরণ শুরু করেছে, চুল এলোমেলো, চোখ লাল, তার কণ্ঠ পুরাই চেঞ্জ, আর সবাইকে খুব খারাপভাবে গালিগালাজ করছে ওই নতুন বউ। উপস্থিত মহিলার অবস্থা বেগতিক দেখে বাড়ির অন্য পুরুষ সদস্যদেরকে ডেকে নিয়ে আসলো। পুরুষ সদস্যরা এসে একই রকম অবস্থা দেখলো। এখন তাদের মধ্যে কেউ কেউ বলছে বউকে জিনে আসর করেছে, আবার কেউ কেউ বলছে বউয়ের কোনো রোগ আছে, মেয়ে বাড়ির লোক আমাদের কাছে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে, তারা মোটেও ভালো কাজ করেন নাই, এইসব আর কি। কিন্তু তার চাল চলন কোনোভাবেই অসুস্থ মানুষের মতো ছিল না আগে। তাই বেশিরভাগ মানুষই বলতে লাগলো শেষমেশ জিন ঘটিত সমস্যা ওয়ালা বউকে নিয়ে আসা হয়েছে, এখন আর উপায় কি। এদিকে বাড়িতে অনেক মেহমান, আর এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কানাঘোষা শুরু হয়ে গেল। বউ যে রুমে ছিল সেই রুমের আশেপাশে কোনো মানুষ গেলেই পাগলামি শুরু করে নতুন বউ। হঠাৎ করে উপস্থিত মেহমানদের একজন বলে উঠল, এই তোমরা সালামের মাকে ডাকো, সালামের মা কই? আমার দাদি কিন্তু জিন ছাড়াতে পারতেন, আর আল্লাহ তাআলা তাকে একটা অদ্ভুত ক্ষমতা দিয়েছিলেন। তিনি অনেক সময় অশরীরদেরকে দেখতে পেতেন, আর কবিরাজি ঝাড়ফুঁকও করতে পারতেন। সে এমন পর্দা করতেন যে তার কণ্ঠ কোনো পুরুষ মানুষ শুনতেন না। এবার ফিরে আসি আবার সে বিয়ে বাড়ির ঘটনায়। এখন সবাই সালামের মাকে খুঁজছে, সে কই, কোথায় গেল, এই ধরনের খোঁজ খবর চলছে। আর আমার দাদি কিন্তু বিয়ে বাড়িতেই ছিলেন, কারণ ডাকাতের হইচইতে তিনি ওই বিয়ে বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরতে পারেননি। তিনি এসেছিলেন আমার ছোট চাচা এবং আমার ছোট ফুপুকে নিয়ে। তার ছোট দুটো ছেলে মেয়েকে নিয়ে আসার পর বাকিদেরকে বাড়িতেই রেখে এসেছিলেন। সবাই তাকে গিয়ে ধরলো আর বলল সব কথা। এখন দাদি বউয়ের ঘরে আসবে কিভাবে? বউ তো অন্য ঘরে, আর দাদি অন্য ঘরে
রয়েছেন, মানে হলো এক ভিটা থেকে অন্য ভিটা। বাড়িতে পুরুষ মানুষ আছে অনেক। বাড়ির যে সকল মহিলারা ছিল তারা তাদের ঘর থেকে নিজেদের পরনের কাপড় এক্সট্রা যেগুলো ছিল সেগুলো নিয়ে আসলো। 2 থেকে 4টা কাপড় লম্বা করে টানিয়ে দিল, আর আমার দাদিকে বউয়ের ঘরে যেতে পথ করে দিল। তার মানে হচ্ছে এক পাশে পথ করে দিল, অন্য পাশে পুরুষ মানুষরা ছিল, যাতে করে অন্যরা দেখতে না পায়, বিশেষ করে পুরুষ মানুষরা এই পথ দিয়ে কে গেল দেখতে না পায়। এটাই পর্দার একটা সিস্টেম করা হলো। তখন দাদি গেলেন সেখানে। যাওয়ার পর দাদি সাথে সাথেই বুঝে ফেললেন যে এটা কোনো রোগ না, এটা অন্য কিছু। তিনি পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, তাকে মালিশ করলেন, ঝাড়ফুঁক করলেন। তখনও ওই বউটা শান্তই ছিল, কোনোরকম চিৎকার চেঁচামেচি করেনি। কিছুক্ষণ পর বউটা ঘুমিয়ে পড়ল, আর আমার দাদি তাকে অন্য ঘরে নিয়ে যেতে বললেন বাড়ির মহিলাদেরকে। এরপর দাদিকে যখন মহিলারা জিজ্ঞেস করলো কি হয়েছিল, দাদি বলল বউকে বাড়িতে প্রবেশ করানোর সময় এই পুরনো ওয়াশরুমের পাশ দিয়ে আনা হয়েছিল, আর ওই ওয়াশরুমের কাছে ছিল 7টি খারাপ শ্রেণীর জিন। এটা পিশাচ শ্রেণীর জিন। তারা বউয়ের শাড়ি থেকে কাঁচা হলুদের ঘ্রাণ পেয়ে বউকে ধরে বসেছে। তবে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নেই। ঠিকই বউয়ের আর অন্য কোনো রকমের অস্বাভাবিক কোনো আচরণ লক্ষ্য করা গেল না বউ ঘুম থেকে ওঠার পরেও। এখন আমার দাদি তো বাড়ি যেতে চাইছে, কিন্তু বিয়েবাড়ির লোকজন তাকে সেই রাতে যেতে মানা করে আর বলে ভোর হলে চলে যেতে, কারণ তখন রাত প্রায় 9টা বেজে গেছে। ওই সময় মানে 1969 সালে রাত 9টা মানে কিন্তু অনেক রাত। এশার আজানও হয়ে গিয়েছিল, নামাজও হয়ে গিয়েছিল সেই সময়। তো দাদি দেখলেন এত রাত্রে 2টো বাচ্চা নিয়ে উনি যেতে পারবেন না, তাই তিনি থেকেই গেলেন। আর লোকদেরও অনুরোধ ছিল, এটা উনি ফেলতে পারলেন না। আমার দাদি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ওই দিন তিনি তাহাজ্জুদ পড়ার জন্য ওঠেন, কিন্তু অন্য দিনের তুলনায় ওই দিন একটু আগেই ওঠেন। উঠে তিনি বিয়েবাড়ির একজন মহিলাকে ডাক দেন আর বলেন আমি নামাজ পড়ে চলে যাব আমার বাসায়। যেই মহিলাকে উনি ডাক দেন তিনি ঘুমের ঘোরে মনে করেছেন ফজরের নামাজ পড়ে যাওয়ার কথা বলেছিলেন, তাই তিনি ঘুমের মধ্যে হু বলে একটা শব্দ করে আবার ঘুমিয়ে পড়েন। দাদি ওঠেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন। তাহাজ্জুদের সালাত শেষ করার পর তখন উনি রওনা দেওয়ার চিন্তা করছিলেন। তখনও কিন্তু ফজর আজান হয়নি। আমার দাদি তার সকল সন্তানদেরকে অনেক আদর করতেন। অন্য বাচ্চারা বাড়িতে থাকার কারণে তিনি বাড়িতে যাওয়ার জন্য অনেক অস্থির হয়েছিলেন, তাই ফজরের আজানের অপেক্ষা না করেই তিনি বের হয়ে যান ওই বাড়ি থেকে। ওই বাড়ি থেকে দাদি নিজ বাড়িতে যাওয়া শুরু করেন, আর ওনার বাড়িতে যেতে লাগতো 15 মিনিটের মতো পায়ে হেঁটে। দাদি হাঁটছিলেন, তার এক ছেলে কোলে এবং আর এক মেয়েকে হাত ধরে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাড়ি যেতে পথে একটা রেল লাইন পড়ে। দাদি রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলেন। কিছুক্ষণ পর দাদি টের পেলেন যে তার পিছনে কিছু একটা আছে। না, একটা না, অনেকগুলো। মানুষ না, খারাপ কিছু, এটা দাদি ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন যে এটা খারাপ কিছুই হবে। দাদি উচ্চ শব্দে দোয়া পড়া শুরু করেন আর দ্রুত হেঁটে বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ তিনি দেখেন 7টা পিশাচ। এই 7টা পিশাচ তার কোলের বাচ্চাকে ছিনিয়ে নিতে চাচ্ছে, কিন্তু রেল লাইনের মাঝখানে অবস্থান করছেন, ওরা রেল লাইনের অন্য প্রান্তে অবস্থান করছে, মানে রেলের যেই লোহা সেই লোহার পাশে। যখন কোলের বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা, তখন দাদি কি করলেন, কোলের বাচ্চাকে কোলের এক পাশ থেকে অন্য পাশে নিলেন। আর পিশাচগুলো ছিল তার বিপরীতে। পিশাচগুলো আবার কি করলো, বাচ্চা যেই দিকে কোলে নিল আবার সেই দিকে আসে। দাদি আবার ঘুরিয়ে অন্য পাশের কোলে নিলেন। পিশাচগুলো আবার ওই পাশে গেল, কিন্তু পিশাচগুলো দাদিকে স্পর্শ করতে পারছিলেন না, কারণ দাদি দোয়া পড়ছিলেন এবং শরীর বন্ধ করে রেখেছিলেন। ওই সময়
যেই বাচ্চাটা হেঁটে যাচ্ছিল সে তেমন কিছু দেখছিল না, কিন্তু দাদি দেখছিল এগুলো। পিশাচগুলো এভাবে দাদির পিছু নেয়। দাদি রেল লাইন থেকে পরে নেমে আসেন, নিজের বাড়ির কাছে আসেন, কিন্তু তার বাড়িও বন্ধ থাকার কারণে ওই পিশাচগুলো বাড়ির ভেতরে প্রবেশ করতে পারল না। দাদি ঘরে চলে গেলেন, আর কাউকে কিছু বললেন না। আর ওই রাত্রেই, তখন তো প্রায় ভোর হয়ে যাওয়ার মতো অবস্থা, যদিও তখনও ফজরের আজান দেয়নি, কিন্তু ওই সময় তার 2 বাচ্চাকে গোসল করালেন, নিজেও গোসল করলেন। ততক্ষণে অবশ্য ফজরের আজান হয়ে গেছে। দাদি ফজরের সালাত আদায় করলেন আর তার দৈনন্দিন কাজ শুরু করে দিলেন। ওই দিন কোনো রকম সমস্যা হলো না, সারাদিন ভালোই কাটলো। সন্ধ্যায় মাগরিবের আজান হলো। দাদি আজান শেষে চাপ কলে যাবেন অজু করার জন্য। ঘর থেকে বের হবেন, ঠিক ওই সময় তিনি একটা আওয়াজ শোনেন। আওয়াজটা কিছুটা মনে হচ্ছে কুকুর যদি খাবারের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করে, ঠিক তেমন। আর একটা কুকুর না, মনে হচ্ছে কয়েকটি কুকুর একসাথে আওয়াজ করছে, কিন্তু আলাদা আলাদা স্থানে। কিন্তু দাদি আশেপাশে কিছুই দেখতে পারছিলেন না। তিনি আবার ভালো করে দেখেন। ওই সময় তো আর টর্চ লাইট ছিল না যে লাইট জ্বালিয়ে দেখবেন। তিনি খালি চোখেই দেখার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুই দেখতে পারছিলেন না। আর কিছুক্ষণ পর দাদি দাঁড়ালেন এবং উঠোনে নেমে দেখার চেষ্টা করলেন, কিন্তু না, কিছুই দেখতে পারলেন না। এরপর ফজরের আজান হলে তার কয়েক মিনিট পর একটু হালকা আলো আকাশে দেখা যায়। একটা কথা বলা হয়নি, আমার দাদা তখন মারা গেছেন। আমার ছোট চাচা জন্ম নেয়ার 2 মাসের মধ্যেই দাদা মারা যান। দাদি তখন একাই ছিলেন। যাই হোক, দাদি এইবার আবার দেখার চেষ্টা করে আওয়াজ কোথা থেকে আসে। দাদির বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, যেমন নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের অনেক গাছ ছিল, বড় বড়, সেগুলো অনেক বড়। আর ওই গ্রামে গাছ আসলে অনেক বেশি ছিল। আর ওই সময় তো গ্রামে মানুষ গাছ পারতপক্ষে কাটতো না। তো দাদি দেখেন গাছের মধ্যে ওই পিশাচগুলোর মতো কিছু একটা বসে আছে। উনি শিওর হলেন এগুলো পিশাচই হবে, এবং একটা গাছে একটা পিশাচ বসে বসে ওই শব্দ করছে, সেই গড়গড় শব্দ, যেটা সারা রাত ধরে করেছে, সন্ধ্যার পরেও করেছে, আবার রাতের বেলাও করেছে, এখনো করছে। তো দাদি যখন বুঝতে পারলেন যে আওয়াজটা ওই দিক থেকে আসছে, আর এটাও দেখলেন অন্য আরেকটা দিক থেকেও আওয়াজ আসছে, তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন অন্য আরেকটা গাছে আরেকটা পিশাচ বসে আছে। এইভাবে দাদি 7টি পিশাচকেই দেখতে পান। এইবার দাদি বুঝে ফেলেন ওই পিশাচগুলো তার পিছু নিয়েছে। দাদি ওই দিন আর বাড়ি থেকে বের হন না। সারাদিন যায়, রাত হয়। আমার বড় ফুপু তখন তিনি বিয়ের উপযুক্ত একটা মেয়ে। খাবার খেয়ে যখন এটো ময়লা পানি ঘর থেকে ফেলতে উঠোনের কাছে আসেন, তখন তার চোখ যায় একটা গাছের দিকে। তিনি দেখেন খুব লোমশ একটা মুখ তার দিকে গাছ থেকে উকি দিচ্ছে। উনি তো দেখে ও মাগো বলে দৌড়ে ঘরে চলে আসেন। পরের দিন আবার সন্ধ্যায় আমার মেঝো ফুপু কলে যায় পানি আনতে। তারও চোখ পড়ে একটি গাছের দিকে। তিনি দেখেন একটা লোমশ হাত একটা হাতে ঝুলে আছে। বানর তো 2 হাতে ঝোলে, মাঝে মাঝে আবার 1 হাতেও ঝোলে। ঠিক ওই জিনিসটা 1 হাতে ঝুলে আছে, আর তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। কোনো প্রাণী হলে তো মানুষকে নাম ধরে ডাকবে না, কোনো প্রাণী তো কথা বলতে পারে না। আমার ওই ফুপুও ভয় পায়, মানে মেজো ফুপু প্রচন্ড ভয় পায়। উনিও দৌড়িয়ে ঘরে চলে আসে আর চিৎকার চেঁচামেচি শুরু করে। আসলে সন্ধ্যার পর থেকে নিয়ে সকাল পর্যন্ত যেই ঘর থেকে বের হচ্ছিল, কোনো না কোনো কাজে ওই পিশাচগুলো আওয়াজ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং সশরীরে এসে দেখা দিচ্ছিল। এইভাবে 4-5 দিন কেটে যায়। এদিকে আমার মেঝো চাচা জানতো না এই ব্যাপারটা। তিনি একটা গাছে ওঠে ডাব পাড়ার জন্য দিনের বেলা। তো উনি
ফিল করে যে উনি যখন গাছে উঠেছেন হঠাৎ করে একটা লোমশ হাত তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে মাটিতে ফেলে দেয়। গাছটা বেশি বড় ছিল না, কিন্তু উনি মাটিতে পড়ে গিয়ে খুবই আহত হন। পা ছুলে যায়, হাত ছুলে যায়, শরীর বিভিন্ন অংশে ছুলে গেলেও কোনো জায়গা ভেঙে যায়নি। আল্লাহর অশেষ সহমতে ওই যাত্রায় বড় কিছু হয়নি। দাদি ভাবতে থাকেন এগুলোকে কিভাবে তাড়াবো। তিনি যেই রিচুয়ালগুলো জানতেন, রুকিয়াগুলো জানতেন, তাহাজ্জুদের সালাত আদায় করে সেই দোয়াগুলো পড়ছিলেন, কিন্তু কিছুতেই ওগুলো যাচ্ছিল না। এগুলো কারো ক্ষতিও করছিল না সরাসরি, আবার চলেও যাচ্ছিল না, কিন্তু বাড়ির সকলকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছিল। ওই গ্রামে আরেকজন মহিলা ছিলেন যিনি কিনা আমার দাদির মতো কবিরাজি করতে পারতেন, তবে তিনি আমার দাদির থেকেও আরো অনেক বেশি জ্ঞানের অধিকারিণী ছিলেন। আমার দাদি তার কাছে যান দিনের বেলা এবং সবকিছু খুলে বলেন। তিনি আমার দাদিকে 7টা দোয়া লিখে দিয়েছিলেন 7টা কাগজে, এবং 7টি গাছের নিচে ওই দোয়াগুলো পুঁতে দিতে বলেছিলেন। দাদি দোয়া পরে তার শরীর বন্ধ করে 7টি গাছের নিচে তাবিজগুলো মানে ওই দোয়াগুলো পুঁতে দিয়েছিলেন। এরপর ওই 7টি পিশাচ আর কখনো বাড়ির আশেপাশে থাকেনি। আসলে পিশাচগুলো দাদিকে বিরক্ত করার জন্য এসেছিল, কারণ তারা ওই নতুন বউকে ধরেছিল, কিন্তু দাদির জন্য ওই নতুন বউকে আর কোনো ক্ষতি করতে পারে নাই এবং ওই নতুন বউয়ের আর কাছেও যেতে পারেনি। এই জন্য দাদির উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিরক্ত শুরু করেছিল, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ ইসরাত জাহান আপুকে, আপনার দাদির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে জানিয়েছেন। শুধু আপনার দাদির সাথে না, আপনার দাদির পরিবারের আরো অনেকেই এই ভয়ানক জিনিসগুলো দেখেছিলেন। আসলে এখানে ব্যাপারটা হলো যে যারা এই টাইপের কাজ করেন, রুকিয়ার কাজগুলো করেন, বিশেষ করে জিন সংক্রান্ত কাজগুলো, তাদের উপর কিন্তু এগুলোর একটা প্রভাব থাকে, আমরা সেগুলো বুঝতে পারি না। আমার পরিচিত এরকম বেশ কয়েকজন আছেন যারা এই কাজ করতে গিয়েও শেষ পর্যন্ত এই কাজ ছেড়ে দিয়েছিলেন, কারণ সন্তান সন্ততির উপর এর একটা মারাত্মক প্রভাব পড়ে। শেষ পর্যন্ত এগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সাধারণ ঝাড়ফুঁক করতেন, কিন্তু জিনে ধরা কোনো রোগীর ট্রিটমেন্ট করতেন না। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে আছেন। আমি ডক্টর আলিফ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনাতে। আমাদের ঘটনাটা পাঠিয়েছে, আসলে ঘটনাটা ওভাবেই বলি যেভাবে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সেদিন রিফাত ভাই ঘুমাচ্ছিলেন, তো ঘুম ভাঙে একজনের ডাকে। তিনি হুড়মুড় করে উঠে যান, তার স্ত্রী তাকে ডাকছে। ডেকে তোলে, দুপুরে খাওয়া হয়নি, কারণ এরকম সময় মাঝে মধ্যে তার স্ত্রী কখনো তাকে ডাকে না। তিনি খুব নার্ভাস দেখাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন স্ত্রী বলে, দেখো ভাই আসছে, তুমি দেখা করো। আর এটা একটা পারিবারিক সমস্যা, যার কারণে রেফাত ভাই তার স্ত্রীর ভাই বোন এবং আত্মীয় স্বজনদের সাথে খুব বেশি যোগাযোগ করেন না, যতটুকু খবর নেওয়া যায়। তিনি বলেছেন কি হয়েছে। তার স্ত্রী ভাই সেদিন তাদের বাসায় এসেছে প্রায় 7 বছর পরে। তো তিনি ড্রয়িং রুমে যেতেই দেখে তার ভাইয়ের সাথে একটা ছেলে। তিনি দেখলেন এই হ্যাংলা পাতলা ছেলেটা পরিচিত লাগছে। তখন বোঝা গেল তার ভাইয়ের ছেলে সুমন। তিনি দেখলেন তার বাসার রুমটা কেমন গুমোট অন্ধকার হয়ে গেছে, মানে রেফাত ভাইয়ের বাসাটা। তিনি সাথে সাথেই সূরা পরে 3টা হাততালি দিয়ে শরীর বন্ধ করে ফেলেন, কিন্তু কিছুই তার ভাই, তার স্ত্রীর ভাই এগুলা বুঝে ওঠে নেই। তার স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর। তো সেই জাহাঙ্গীর সাহেব তার কাছে এসছেন, তার সাথে তার ছেলে ছিল। এবং রেফাত ভাই বলেন সাথে সাথে যে সুমন, তুমি একটু রুমের বাইরে যাও, তোমার এই শরীরের অবস্থা আছে, যাই হোক তোমার বাবার সাথে আমি একটু কথা বলি, তুমি রুমের বাইরে যাও। পুরো সুমন রুমের বাইরে যায় এবং রেফাত ভাইয়ের হাত ধরে জাহাঙ্গীর সাহেব কেঁদে দেয় সাথে সাথে। বলে, ভাই তুমি পারবা, তুমি একটু চেষ্টা করে দেখো ওরে ফিরায় আনতে পারো কিনা। তো রেফাত ভাই বললো, দেখেন আমি আগেই আপনাকে বলেছি যে আপনি যা চাই করেন না কেন ছেলেটাকে সব দিয়েন না। ছেলেটা যে রাস্তায় এগোচ্ছিল সেই রাস্তা থেকে ফেরানো মুশকিল, আর এসব কাজ আমি করি না। আপনার ছেলের মধ্যে এবং আপনাদের মধ্যে আল্লাহ কোনো ভীতি নাই। আপনারা কেউ মৃত্যু পরোয়ানা করেন না, আপনারা কেউ আখিরাতের কথা ভাবেন না, আপনারা গুনাহ যে হচ্ছে সে ব্যাপারে উদাসীন।
একমাত্র ছেলেকে আপনারা যা ইচ্ছা যা চেয়েছে তাই দিয়েছেন। এখন আপনারা সাহায্য আল্লাহর কাছে চান। তো জাহাঙ্গীর সাহেবের চোখে ঘুম নাই অনেকদিন যাবৎ, যা ওনাকে দেখে এবং কাকুতি মিনতি করার পর রেফায়েত ভাই কোনো ভরসা রাখতে মানা করেন এবং বলেন তাকে আমল দ্বারা ঠিক করার পরিকল্পনা করেন। তো রেফাত ভাই সব কথা বলে বাইরে যেতেই দেখে ছেলেটা একটা ছেলের সাথে কথা বলছে, খাটো ছোটো একটা মানুষ, পেছনে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার হাসিটা স্বাভাবিক থেকে অনেকটা বড়, মেয়েটার চুলগুলো এলোমেলো। তো রেফাত ভাই ঘরে প্রবেশ করে, যেহেতু সুমন সিগারেট খাচ্ছিল তিনি লজ্জা পেয়ে যান। তিনি ঘরে ঢুকে জাহাঙ্গীর সাহেবকে বলেন ছেলেকে ভেতরে নিয়ে আসেন। তো রেফাত ভাই দেখে বাড়ির ঘরের ভেতর থেকে দেখে যে সিঁড়ির কামরা থেকে ছেলেটা সিগারেট খেতে খেতে উপরে উঠে সিগারেটটা ফেলে ঘরে প্রবেশ করে। ঘরের প্রবেশের এক পর্যায়ে ছেলেটা একটা ছেলেকে থামতে বলে ইশারা দিয়ে। ছেলেটাকে শুধু রেফাত ভাই দেখছিল। তো ছেলেটাকে বলে তুমি আমার কথা বলো, ঘটনাটা কি, কেন এই অবস্থা। তো এই ছেলেটা ছোটবেলা থেকে এরকম ছিল না। ছেলেটা শুরুর দিকে অনেক পড়াশোনা করতো, এইচএসসিতে স্ট্যান্ড করা ছেলে। এই ছেলে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আর পড়াশোনাই করতে পারেনি। ঘটনাটা আর সময় সেদিন যে ছিল, আর সময় যে ছিল সেটা না। রেফাত ভাই মসজিদে যেতে হবে, যেহেতু আজান পড়ে গেছে, তো ওই দিন সময় ছিল না। তো তিনি জাহাঙ্গীর সাহেব এবং সুমন দুজনকেই ডেকে বলেছে চলেন মসজিদে যাই, আজান দিচ্ছে। তো মাগরিবের আজান পড়ছে, নামাজ পড়ে পরে দরকার হলে কথা বলবে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই দুজনকেই মসজিদে নিয়েছে এবং রেফাত ভাই দেখে যে মসজিদে ঢোকার পর সুমন ঢোকার পরেই রেফাত ভাই বসেছেন সবার প্রথম কাতারে। তো এক ফাঁকে আজান শেষ হতে না হতেই তিনি পিছনে ফিরে দেখে যে ছেলেটা ধীর পায়ে মসজিদ থেকে বের হয়ে গেল। তো রেফাত ভাই নামাজ পড়ে এবং নামাজ শেষে মসজিদে যেহেতু জামাত এসেছিল তাদের সাথে তিনি বসবেন, এই জন্য জাহাঙ্গীর সাহেবকে তিনি বিদায় দেন এবং বলেন যে আপনাদের বাড়িতে আমি কাল যাব। তো পাশের বাসার ফোন নাম্বারে নাকি রাতের বেলা অনেকবার কল এসেছিল এবং রেফাত ভাইকে চেয়েছে, কিন্তু ফোনটার ওপাশে চিৎকার পাওয়া যাচ্ছিল। তো রেফাত ভাইকে চাচ্ছিল এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু ওই পাশের ভাড়াটিয়া যে রেফাত ভাইকে বারবার ধাক্কা দেওয়ার পরও রেফাত ভাই দরজা খোলে নাই। তো রেফাত ভাই বুঝতে পারেন যে এটা জাহাঙ্গীর সাহেবের বাসা থেকেই আসছে। তো পরের দিন সকাল হয়ে যায়। তো তিনি দুপুর 12টায় রওনা হন চাষারায় তাদের বাসার উদ্দেশ্যে। পৌঁছান দুপুর 1:30। তিনি বাসায় ঢুকবেন এমন সময় অ্যাম্বুলেন্স থেকে কিছুটা চিন্তায় পড়ে যান ওদের বাসার নিচে। তিনি দেখেন সুমন স্ট্রেচারে শুয়ে আছে, তাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। তাকে বিছানায় নামানোর সময় রেফাত ভাই তখন ঢুকে গেছে তাদের বাসায়। ছেলেটার অবস্থা ভালো না, বোঝা যাচ্ছে। একটা লোহার খাটের মতো কেনা, সেটার মধ্যে তার 2 হাত বাঁধা। গতকাল রাতে যখন ওনার বাসায় ফেরে তারা, তখন বাসার ঢোকার পর ছেলেটা আর দরজা খুলে নাই। রাতের খাওয়ার জন্য রাত 1টায় অনেক ধাক্কাধাক্কি করার পরেও জানালা দিয়ে দেখা যায় ছেলেটা হাত কাটছে ব্লেড দিয়ে। সেই ছেলের দরজা ভাঙতে ভাঙতে ততক্ষণে অনেকটুকু কেটে ফেলেছে, কিন্তু রক কাটতে পারেনি। যাই হোক, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরেক কাণ্ড করে। সেখান থেকে তিনি পকেট থেকে ব্লেড বের করে তার ডান হাতে পোজ দেয় এবং অনেকটুকু কেটে যায়। পরে এই যে রাতে হাসপাতালে রেখে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসা হয় বাসায়। আর সেদিন ছিল হরতাল। তো রেফাত ভাইয়ের তেমন কষ্ট হয় নাই যদিও, কারণ তার বাসা ওখান থেকে বেশি দূরে ছিল না। তো ঘটনা শুরু হয় আর বছর খানেক আগের থেকে। ঘটনাটা এরকম যে ছেলে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে শুরু করে, প্রতিদিন বাসে করে ঢাকায় আসতো, আবার টাইমলি বাসায় ফিরতো। কিন্তু হঠাৎ করেই তার ডিমান্ড বাড়তে থাকে, তার টাকা লাগতো, এইটা কিনবে ওইটা কিনবে পড়াশোনার খাতিরে। আর যেহেতু সে বিশ্ববিদ্যালয়ে মেধা দিয়ে সুযোগ পেয়েছে, তখন তার বাবাও তাকে যেতে দিত। তখন তার বাবা তাকে যা চাইতো তাই দিত। এই সময়টা তো লেখাপড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে মজা করার সময়। তার বাবার চিন্তা ছিল এটা, তার বাবা তাকে দিয়েছে। তিনি যখন চেয়েছেন তখনই পেয়েছেন। 1-2 মাসের মধ্যে ছেলেটার কথাবার্তার খুব বাজে হতে থাকে। যখন চাওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে সে সারা রাত জাগতো, ভার্সিটিতে যেত না, ঘুম থেকে উঠা শুরু করে দুপুর 3টা-4টায়। ঘুম থেকে উঠেই সে মেজাজ খারাপ করতো, চিৎকার চেঁচামেচি করতো। একদিন বিকালে ঘুম থেকে উঠে রাগের চোটে তাদের বাসার একটা টিয়া পাখি ছিল, সেটার গলা চিপে সবার সামনে মেরে ফেললো। টিয়া পাখিটা কথা বলতো, সেটা সবার ভালো লাগতো এবং ওর নিজেরও ভালো লাগতো, কিন্তু তার হঠাৎ খারাপ লাগা শুরু হয়ে যায়। সেই টিয়া পাখিটাকে মারলো, মেরে একদম পাড়া দিয়ে থেতলে দিল। ছেলের এই পরিবর্তন তখন অনেকটু খারাপ পর্যায়ে চলে গেছে। তা এটা তারা চিন্তাও করতে পারেনি যেরকম কিছু একটা হবে। এটা তাদের মাথায় আসেনি আসলে ঘটনাটা কি, তার ছেলে এরকম কেন করছে। তাদের বাসায় একটা কাজের ছেলে ছিল, কাজ করার জন্য নিয়ে এসেছিল। সেই ছেলেটাকে দুপুরে খাওয়ার জন্য নক করার সময় সুমন মেজাজ খারাপ করে ছেলেটাকে পেটের মধ্যে সজোর একটা লাথি মারে, একটা লাথি বসিয়ে দেয়। সেই ছেলেটাকে পরে তার বাবা মা নিয়ে যায়। জাহাঙ্গীর সাহেবের বাসায় খুব আজগুবি মানুষের যাতায়াত শুরু হয়ে যায় তখন।
বড় বড় চুল, গিটার কাঁধে নিয়ে ছেলেরা ঢুকতো। এই যে ঢুকতো, বেরোতো সকাল 9টা-10টার পর। সুমনের রুমে সুমন কাউকে ঢুকতে দিত না, ইভেন তার বাবা মাকেও না। পরিষ্কার করার জন্য কেউ ঢুকতে পারতো না। একদিন একটা দামি ঘড়ি বাসায় পাওয়া যাচ্ছিল না, কোথাও পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় সুমন তা বিক্রি করে দিয়েছে। কেন বিক্রি করেছে সেটা সে স্বীকার করেনি। ছেলে সিগারেট খেত, এটা বাবা মা দুজনই জেনে গেছিল, কিন্তু মানা করলে ছেলের মেজাজ তার আসলে পরিবর্তন করতে পারতো না। জাহাঙ্গীর সাহেবের এই বাড়িটা নিজের, 3 তলা করা, সব ভাড়া দেওয়া, এবং তাদের পাটের ব্যবসা ছিল, ভালো চলছিল, এলাকায় বেশ নাম ডাক ছিল। একদিন বিকালে তিনি বন্ধু বান্ধব নিয়ে ছাদে ওঠেন। তখন তাদের বাসার ভাড়াটিয়া মুরব্বী তার নাতিকে নিয়ে ছাদে উঠে দেখে ছেলেটা ইঞ্জেকশন নিচ্ছে। তার সাথে আরও 4-5 জন ছেলে, একটা মেয়ে। ওদের বেশভূষা খুব একটা ভালো না। সেদিনই তার বাবাকে সেই ভাড়াটিয়ার মুরব্বী জানায় তার অবস্থা ভালো না। তিনি সেদিন সুমনকে অনেক মারে, বেধড়ক মারে, মেয়ের অবস্থা কাহিল করে দেয়। এলাকার মানুষ জানলে কি হবে, সেই চিন্তা করে তিনি অনেক মারেন ছেলেকে। সেদিন রাতে সুমন বাসা থেকে বেরিয়ে পড়ে। পরের দিন রেল লাইনের উপরে সুমনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে এলাকার লোকজন তাকে নিয়ে আসে বাসায়। বাসায় আনার পর তার সব ধরনের পড়াশোনা এবং টাকা পয়সা বন্ধ করে দেওয়া হয়। সেদিন তার বন্ধুরা বাসায় আসে এবং সেই বন্ধুদের সবাইকে লাঠি নিয়ে অনেকটা হুমকি দিয়ে বলে দেওয়া হয় যাতে এই বাড়ির ত্রিসীমানায় না আসে। পরের দিন থেকে সব ভাঙা শুরু হয় সুমনের। বাসা থেকে সব ছুঁড়ে ফেলে তার মায়ের কাছ থেকে জোর করে প্রায় 20,000 টাকা নিয়ে যায় ছিনিয়ে। 1997 সালে 20,000 টাকার মূল্য এখনকার প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি। সেই টাকা নিয়ে এসে চলে যায় এবং প্রায় 15 দিন পর পুলিশের ফোন আসে তাকে নোয়াখালীতে হিরোইন সহ আটক করা হয়েছে। সেখান থেকে পরে উদ্ধার করে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেজন্য তাকে অনেক মারা হয়, পুলিশ পর্যন্ত চলে গেছে, তাদের বংশে জীবনও পুলিশের পর্যন্ত কেউ যায়নি। তার ইজ্জতের ভয়ে সে যতই মারে তার ছেলে ততই হাসে। সুমনের মা নিজেকে আর ধরে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে তার রুমে নিয়ে যায়। এই অনেক দিন পর তার রুমে তার মা ঢুকে দেখে তার ছেলের রুমের মধ্যে শতখানেক ইঞ্জেকশনের সিরিঞ্জ, ছোট ছোট অনেক বোতল, অনেক খালি ছোট ছোট প্যাকেট। বুঝতে বাকি রইল না তার ছেলের অবস্থা ভালো না। তখন একবার রেফায়েত ভাইকে জানানো হয়েছিল, কিন্তু কিছু করতে পারে কিনা, কিন্তু কিছুই করতে পারেনি কেউ। তখন এত রিহ্যাব ছিল না, দেশে ছিল না, আর এই বিদেশে নিয়ে গেলে কিছু একটা হতো, আর তেমন ধারণাও ছিল না এই ব্যাপারে। এই কথাগুলো শোনার সময় রেফায়েত ভাই লক্ষ্য করলেন সেই ছেলেটা, যে ছেলেটাকে দেখেছিল রেফায়েত ভাই এর বাসার সামনে সুমনের সাথে কথা বলতে, সেই ছেলেটা দৌড়ে এসেছে। ছোটোখাটো ছেলে, খুব বেশি লম্বা না, সারা শরীরে পশম, শরীরের কোনো অংশে পশমের কারণে দেখা যায় না, এমনকি মুখটাও একরকম। তো সুমনের সাথে রেফায়েত ভাই কথা বলছিল। এই ছেলেটার চেহারার কথা শুরুতেই বলা হয়নি, যাতে এখন বলা যায়। ছেলেটা হঠাৎ সেই রুম থেকে বের হয়ে এই রুমে প্রবেশ করে, যে রুমে কথা বলছিল জাহাঙ্গীর সাহেব এতক্ষণ রেফায়েত ভাইয়ের সাথে। রেফায়েত ভাই সেই ছেলেটার দিকে তাকালে ছেলেটা বড় মুখ করে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটা ধীরে ধীরে দেয়ালে উঠে যায় এবং ফ্যানের পাশে ঘুরতে থাকে। কেউ দেখছে না, শুধু রেফায়েত ভাই দেখছে। উপর থেকে থুতু মারে রেফায়েত ভাইয়ের শরীরের উপর। রেফায়েত ভাই ফট করে তার সোফা থেকে সরে যান এবং দুয়া পড়তে থাকেন। তখনই জাহাঙ্গীর সাহেব বলে, এই রকম আমাদের বাসার উপরে হচ্ছে, মনে হয় ফ্যানটা পড়ে যাবে, মনে হয় ঘরের মধ্যে কেউ হাঁটে, মনে হয় দেয়ালের মধ্যে কোনো কেউ শরীর ঘষছে। জাহাঙ্গীর সাহেব বলে ওঠে, যেদিন ও বাসায় আসে তার কয়েকদিন পর থেকে আমরা বাসায় খুব অহেতুক জিনিসপত্র দেখা শুরু করি। ঘরের ফ্যানের সুইচ দিচ্ছি, কিছুদিন পর আগুন লেগে যায়, অথচ এই সুইচ নতুন সুইচ, পরপর 2 দিন পুড়ে যায়। সুইচ পরে অফ করে দিতে হয়। রান্নাঘরে ইঁদুর মনে করে যে দেখি কোনো ইঁদুর নাই, কিন্তু সব থালা বাসন পড়ে আছে। ওদের বাসাটা ভারী লাগতে থাকে। হাসির গুমট শব্দ আসছে সুমনের রুম থেকে। জাহাঙ্গীর সাহেব কয়েকবার যেয়ে দেখে তার ছেলে ঘুমাচ্ছে, অথচ কি পরিমাণ হাসির শব্দ আসছিল। আর সুমনের চিৎকার চেঁচামেচি তো মাঝে মধ্যে আছেই। কার সাথে কথা বলে, কি বলে, কিছুই বোঝা যায় না। একদিন রাস্তা দিয়ে হেঁটে তাকে আদর করে বাবারে সোনারে বলে বাজারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখে তার এক ছেলেকে ধরে মারতে মারতে ছেলেটাকে একদম রাস্তায় শুয়ে ফেলে। এলাকায় সেই গরিব ছেলের চিকিৎসা করে তিনি পুলিশ কেস করতে দেননি এবং পরে কিছু টাকা দিয়ে দিয়েছিলেন। তার মাকে এবং জাহাঙ্গীর সাহেবকে সুমন অকথ্য ভাষায় গালাগালি দেওয়া শুরু করে। এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়, তাবিজ পরিয়ে আনলেও খুব আহামরি কিছু হয়নি। কয়েকদিন ইঞ্জেকশন নেওয়া অফ থাকলেও পরে আবারও নেওয়া শুরু করে হোমিওপ্যাথি, সেই কিন্তু তার ছেলেকে ফেরানো সম্ভব হচ্ছিল না। তিনি রাতের বেলা পুরো বাসায় খুব নাচানাচির শব্দ পেতেন, গুনগুন শব্দে কে যেন গান গাইছে। এই বাসায় কোনো মেয়ে ছিল না, কিন্তু এত রাতে গুনগুন করে কে গান গাবে মেয়েদের ভয়েসে? আর শব্দটা আসতো সুমনের রুমের বাইরে থেকে। কয়েকবার বাতি জ্বালালেই এই শব্দ আর আসতো না। একদিন তার মা রাতের বেলা ঘুমোতে যাবে, রান্নাঘরের লাইট এবং অন্যান্য রুমের লাইট অফ করতেই দেখে
তার ছেলে খুব জোরে জোরে কাঁদছে এবং বলছে, আমাকে তোরা শেষ করলি, আমাকে এখনই দে, আমাকে এখনই মাদক দে, আমি নাম বলছি না। এই বলে চিৎকার করছে এবং তার মা দরজা খুলে তার ছেলেকে ধরবে, আর এমন সময় তার মার গলা চাপ দিয়ে ফেলে। যদি ওই মুহূর্তে জাহাঙ্গীর সাহেব না আসতেন তাহলে আর খুব বেশি না 1 মিনিটের মাথায় তার মা মারা যায়। কেন এরকম হচ্ছে এই নিয়ে আবারও হুজুর কবিরাজ সব দেখানো হয়, কিন্তু কেউ কিছুতেই কিছু করতে পারছিল না। ঢাকা থেকে অদূরে এক হুজুর তার জিন পাঠিয়েছিল। সেই জিন আবার রেফায়েত ভাইয়ের ওস্তাদদের পরিচিত ছিল। তখন রেফায়েত ভাইয়ের কথা জিনটা বলে, আপনারা পরিবারই তো একজন আছে, তাকে নিয়ে কাজটা করে ফেলেন, এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা ওই জায়গায় যাব না। আর একজন আছে, আগে নিজেদের মানুষদের চেষ্টা করেন, যদি না হয় তাহলে আমরা আরেকজনের রেফার করবো আর কি। তো রেফাত ভাই এবার বিদায় নিয়ে যাবে, মানে সব কথা শুনলো এবং বিদায় নিয়ে যাওয়ার আগে সুমনকে ডাকে। সুমনকে ডাকার পর সুমনের মাথায় হাত দেন। জাহাঙ্গীর সাহেব নামাজের কথা বলে রেফাত ভাই চলে আসেন। জাহাঙ্গীর সাহেব আমার নামাজের সময় হয়ে গেছে, সুমনকে দেখে রাখিয়েন। পরের দিন হরতালের কারণে মারামারি ছিল, রেফাত ভাই সেদিন যেতে পারেনি। তার একদিন পর তিনি আবারও চাষারা যান, সেই বাসায় ঢোকেন এবং জাহাঙ্গীর সাহেবকে বলেন তিনি আগে সুমনের রুমে ঢুকবেন। তো জাহাঙ্গীর সাহেব বলেন সেদিন মাথায় হাত দেওয়ার পর থেকে সুমন না অন্যদিনের মতো করছিল না, ভালো ছিল। তো তিনি ওই দিন চাষারার সন্ধ্যার পরে যান, কারণ সন্ধ্যা পর্যন্ত হরতালও ছিল সেদিন। যাই হোক, তিনি পৌঁছানোর পর সুমনের রুমে ঢোকেন। অন্ধকার রুমের মধ্যে 3 জন মানুষ, সুমন ঘুমিয়ে আছে। তিনি লাইট না জ্বালিয়ে তাদেরকে বললেন তোমরা কারা। তারা কোনো উত্তর না দিয়ে প্রায় 1 মিনিট দাঁড়িয়ে হাসলো সেখানে, এবং সেখানে তাচ্ছিল্যের সাথে হাসতে হাসতে বের হয়ে গেল। তিনি সুমনকে জাগিয়ে তুলেন, জিজ্ঞেস করেন ঘটনা কি। তো তখন সুমন বলতে শুরু করে। তখন সুমন বলার আগে তিনি সুমনের মাথায় আরেকবার হাত দিলেন যাতে সুমনের মাথা খারাপ না হয়ে যায়। তবে সুমন ওই মুহূর্তে কেমন মাতাল অবস্থায় লাগছিল। তখনই বলার আগে রেফাত ভাই তাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে আমাকে একটু বলে যাও কি কি ঘটেছিল এবং তুমি কি কি দেখেছো। সেটা ইউনিভার্সিটিতে প্রবেশের পর ভালো যাচ্ছিল সব কিছু, পড়াশোনায় স্যাররাও তাকে অনেক বাহাবা দিত। ভর্তি হবার 5 মাসের মাথায় পরীক্ষার দিন সকালবেলা তিনি হঠাৎ রক্তবমি শুরু করে। বাথরুমে যে লুকিয়ে তিনি রক্তবমি করে এবং কাউকে কিছু জানায়নি। বাসায় সবাই ভয় পাবে ভেবে সুমন রক্তবমি ভেবে তিনি যে বলেছিল, যে নিজে চিন্তা করেছিল যে ব্লাড ক্যান্সার হলো কিনা। সারাক্ষণ তো বাইরের খাবারই খায়। তিনি একা একাই ডাক্তার দেখান। এক বন্ধুর বাবা ডাক্তার হওয়ার কারণে তিনি কিছু টেস্ট সেখান থেকে করিয়ে নেন। সেই বন্ধুর বাবা তাকে আশ্বস্ত করেন তার কিছুই হয়নি। সেই সময় জুন কি জুলাই হবে, তিনি রাতের বেলা পড়াশোনা করছিলেন। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে। তিনি দেখেন একজন বেটে করে লোক তার ঘরের ভেতর প্রবেশ করে, জানালার ভেতর দিয়েই গ্রিলের মধ্যে তিনি ভেদ করে ঘরে প্রবেশ করে। তার হাতে একটা টিয়া পাখি। সেই লোকটা তার সামনে টিয়া পাখিটার গলা ছিঁড়ে মাথা থেকে আলাদা করে দেয় কামড় দিয়ে। তিনি ভয়ে খাটের এক কোনায় যেয়ে বসে। সেই লোক তার কাছে এসে বলে টিয়া পাখি থেকে রক্ত বেরোচ্ছে, মানে লোকটা তার কাছে আসে বলে টিয়া পাখি থেকে রক্ত বের করে ছিন্ন ভিন্ন করে দেয়। তাকে বলে তোর বাসার টিয়া পাখিটা মেরে ফেলবি, আর আমি যা যা বলবো তা করবি, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তিনি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। ওই সময় সারা রাত তিনি সজাগ ছিলেন এবং সকালে তিনি ঘুমান। তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে যান ওই সেদিন থেকে, কারণ এই ছেলে কখনো তেমন বন্ধু বান্ধবের সাথে মেশেনি, আর এসব পরিস্থিতিতে তার কী করতে হবে তিনি তা জানতেন না। সেদিন ঘুম থেকে উঠে পরের দিন পরীক্ষাও তিনি অ্যাটেন্ড করতে পারেননি, এবং স্বপ্নে যেটা দিনের বেলা দেখে তার সাথে কে যেন দেখা করতে এসেছে এবং যে বলছে আমার ব্যাপারে কেউ যেন না জানে, আমার ব্যাপারে যদি কেউ জানে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো তিনি এই জিনিসটাকে খুব নর্মালভাবে নিয়ে তার বাবার কাছে বিষয়টা বলে দেয় যে বাবা আমি খুব ভয় পাচ্ছি, এবং তার বাবা বলে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বেশি চিন্তা করেছো, বিশ্রাম নাও, প্রেশার নিও না, বেশি রেস্ট নাও, এসব আসলে তোমার ভুল চিন্তা, তুমি ঢাকায় বাড়িতে ঘুরে আসতে পারো। এর কয়েকদিন পর আবারও তার রক্তবমি হয় এবং এবার রক্ত নাক এবং কান দিয়েও আসে। সেদিন রাত্রেবেলা তিনি শুয়েছিলেন, হঠাৎ তিনি এক ধরনের বাতাসের শব্দ পান, যে শব্দটা কালবৈশাখী ঝড়ের সময় কিছুটা বোঝা যায়। আর সেদিন বাইরে তুমুল বৃষ্টি ছিল। তিনি দেখেন তার ফ্যানের উপরে সিলিংয়ে বেয়ে বেয়ে সেই বেটে লোকটা প্রবেশ করে, সাথে প্রবেশ করে একজন চুল বড় লম্বা একটা মেয়ে এবং আরও একজন। তিনি আবারও গুটিসুটি হয়ে বসে, তারা দেয়ালের মধ্যে এক প্রকার চুম্বকের মতো লেগে আছে। তিনি চিৎকার করছে কিন্তু শব্দ আসছে না মনে মনে। খুব আহামরি সূরা কালাম তিনি জানেন না, আসছেও না মুখ দিয়ে, শুধু উপর থেকে তারা হাসছে এবং বলছে তোকে মানা করেছি না, তুই আমাদের কথা কাউকে বলবি না, তুই আমার কথা শুনিস নেই। তারা নিচে নেমে আসে এবং একটা পাত্রের মধ্যে রাখা কিছু একটা তাকে দেয় এবং বলে এটা এখনই খা।
তিনি দেখেন পাত্রের মধ্যে একটা ছোট্ট কবুতর এবং কবুতরের মাথা এবং চারিপাশে মানে রক্ত। তিনি সাথে সাথে বমি করে দেন, কিন্তু দেখে মানে তাকে জোর করে তার মাথা ধরে কিছু একটা খাইয়ে দেয়, তাকে খাইয়ে দেওয়া হয়। সেই সময় রুমের পাশ দিয়ে তার বাবা আসে এবং দেখে তার ছেলে তর পাচ্ছে, ছটফট করছে। এরপর তার আর কিছুই মনে নেই। তো এরপর থেকে তার প্রায় সময়ই আসতো, কিন্তু কাউকে কিছু বললে তারা টর্চার করতে থাকতো তাকে। একদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন তিনি একটা মন্দিরে শুয়ে আছে। মন্দিরের চারপাশে অসংখ্য মূর্তি, সেই মূর্তিগুলো তার দিকে তাকিয়ে হাসছে। মূর্তিগুলোর চারিপাশে অসংখ্য সাপ, প্রত্যেকটা সাপ তার দিকে ফোনা তুলে আছে। আর পুরো মন্দির জুড়ে অসংখ্য লাশ পোড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর সেখানে এক বামন প্রকৃতির, বেটে প্রকৃতির লোক আসে ত্রিশূল হাতে এবং তাকে বলে, তোর সাথে এখানেই আমাদের প্রায় দেখা হবে। তিনি তাকে একটা ইনজেকশনের মতো কিছু তার শরীরে প্রবেশ করিয়ে দেয়। তার ভালো লাগতে শুরু করে, তার কাছে মনে হতে থাকে তার শরীরে অনেকটা হালকা। আস্তে আস্তে তিনি শুধু এই মন্দিরে আসতে চাইতেন, এই মন্দির তার ভালো লাগতে থাকে। এখানে আসলে ইনজেকশন নিয়ে তিনি দিব্যি ভালো থাকেন। এরকম করে তিনি দেখতেন তার পাশে অনেক জোনাকি পোকা, রাতের বেলা সেই পোকা তার চারপাশে ঘুরপাক করছে। তিনি দেখতেন লাশগুলোকে পোড়ানো হচ্ছে এবং সেই পোড়ানো শেষ হওয়ার পর ছাই থেকে পোড়া মাংস খাচ্ছে সেই বেটে প্রকৃতির লোকটা। সেই মেয়েটা যে একবার এসেছিল তাকেও কয়েকবার তিনি মন্দিরে দেখেছেন। তিনি বাসায় কখন আসতেন এবং ঘুমাতেন এসবের কিছুই তার মনে ছিল না। তিনি আগের থেকে এখন অনেক বেশি বোঝেন এই কয়েকদিন ধরে। রেফায়েত ভাইয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তিনি আরেকটু পরিষ্কার হতে থাকেন, তার স্মৃতিগুলো মনে করতে থাকেন। তিনি যে নিজের বাসায় আছেন এখন তিনি বুঝতে পারেন, কিন্তু এর আগে তিনি শুধু এই বেটে আকৃতির লোকটাকেই দেখতেন। ধীরে ধীরে বাসায় যখন তিনি থাকা শুরু করেন তখন বাসাটাকে তার রাজপ্রাসাদ মনে হতো আর কি। তার বাবা মাকে তিনি বুঝতেনই না যেটা তার বাবা মা, যেটা জাহাঙ্গীর সাহেব আগেই বলেছে যে অনেক গালাগালি করতো তাদেরকে। সেই থেকে তিনি কিছু এলাকার কিছু ছেলেপেলেদের নিয়ে এরকম কাজে মত্ত হয়ে যায়। ইনজেকশন কীভাবে জানি তার ম্যানেজ হয়ে যেত। টাকা পয়সা কয়েকবার ছিনতাই করেছে তিনি মানুষের কাছ থেকে। তার বাবা তখন বলে ওঠে যে তাকে কয়েকবার শ্রী শ্রী রক্ষা মন্দির আছে, একটা কালী মন্দির আছে বন্দরে, নারায়ণগঞ্জের বন্দর, ওখানে কয়েকবার নদীর পাশে, এটা মেঘনা নদীর কাছে, অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় সেই মন্দিরের কাছে। তিনি বলেছে তিনি অনেকবার ওনাদের দেওয়া রক্ত খেয়েছেন। সুমন বলছে যে অনেকবার তাদের দেওয়া রক্ত খেয়েছে। কখনো কখনো ঘরের মধ্যে ওদের দেখতো। কখনো কখনো তিনি শুয়ে আছেন শ্মশানে, তাকে সেখানে পোড়ানো হবে। তিনি কাঠের উপরে শুয়ে আছেন, তাকে পোড়াবে। তার শরীরে ঘি ঢালা হচ্ছে। তিনি চিৎকার করতে গেলে তার শরীরে কি যেন বিঁধে যেত, আর অমনি তিনি নেশায় আচ্ছন্ন হয়ে যেত। তিনি আশপাশের কোনো খেয়াল রেখেই চলাফেরা করতে পারতেন না। এতক্ষণ যে এত কথা বলছে এটা কিভাবে সম্ভব তাও তিনি দ্বারস্থ করতে পারছিল না। তিনি সব জায়গায় হয় সেই বাইটে মানুষটাকে দেখতেন, না হলে এই দুজনকে দেখত। একদিন তিনি মন্দিরের পাশে মেঘনার শাখা নদী গেছে, সেই নদীর পাশে শুয়েছিল। রাত তখন 1টার বেশি। আসলে সবাই তখন অন্ধকার রাতই, মানে তার লাইফটা তখন অন্ধকারই ছিল। রাত দিন তিনি সবই অন্ধকারই দেখত। সেই বেটে আকৃতির লোকটা একটা মাথা নিয়ে আসে, সেটা ছিল একটা মানুষের কুলি। তিনি বলছিলেন এই মানুষটার মাথা তারা অনেক কাজে আসবে। পোড়ানোর সময় এই মাথাটা তিনি আলাদা করে নিয়ে এসছেন। তিনি হাত দিয়ে সেই মাথা থেকে চোখগুলো বের করে ফেলেন। তার সামনে সেই বিভৎস অবস্থায় চোখগুলোকে তিনি খেয়ে ফেলেন। কামড় দিয়েই তার চোখ থেকে রক্ত মুখ দিয়ে পড়ছে। রেফাত ভাই সাথে সাথে তাকে থামিয়ে দেয় এবং বলে, যাই হোক, এগুলি তোমাকে ডাইভার্ট করার জন্য করা হয়েছে। রেফাত ভাই মিলাতে শুরু করে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় অবশ্যই অনেক উল্টাপাল্টা জিনিস দেখেছে এবং এখনও দেখছে। এখানে নেশায় তিনি আচ্ছন্ন হয়েছেন এবং নেশাগ্রস্ত অবস্থায় তাকে কেউ নিয়ে এসছে। না হলে তিনি এরকম সাথে সাথে সব বলতে পারতেন না। যদিও রেফায়েত ভাই এরকম কাউকে দেখেন নাই, এরকম অবস্থায় কোনো মানুষকে তিনি এরকম ফেস করে নাই, তাই তার এরকম মনে হচ্ছে। রেফায়েত ভাই তার বাসায় আসেন এবং তার ওস্তাদদের কাছে জানানোর আগেই তার ওস্তাদরা ফজরের নামাজের আগেই তাকে কয়েকটা কথা বলেন। অন্যেরা ক্ষতি করা যদি যে কোনো ধর্ম মতে ও শাস্ত্র মতে অন্যায় ও পাপ, অন্যের ক্ষতি করা, অর্থাৎ যিনি বা যারা ইত্যাদি কাজ করে থাকেন তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল পাবেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে একটা বিষয় খুবই বাজে, তা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করা। পুরস্কার ও আযাব সম্পর্কে অনেকগুলো নীতি উল্লেখ আছে। প্রথম নীতি হচ্ছে মানুষের ঈমান আনা কিংবা কুফরি করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই, লাভ ক্ষতি মানুষেরই। যারা ঈমান আনে ও সৎ পথে চলে তারা নিজেদেরই মঙ্গলের জন্য কাজ করে, আর যারা কুফরি ও পাপ কাজ করে তারা নিজেদেরই ধ্বংস ডেকে আনে। ঈমান ও কুফরের প্রতিফল মানুষ পাবে, এতে আল্লাহর কোনো লাভ বা ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কুফরি করলেও তার কোনো ক্ষতি নেই। গোটা পৃথিবীর মানুষ ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নেই। কিন্তু কেউ যদি ঈমান আনে তাহলে এর সুফল সেই ভোগ করবে।
আর কেউ যদি কুফরি করে তাহলে এর প্রতিফলনও তাকে দেখতে হবে। পবিত্র কোরআনে এসছে, কেউ কুফরি করলে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আলী ইমরানে লেখা আছে আয়াত 97। তো বলেছেন যে তুমি এটা নিজেই করে ফেলতে পারবে, আমাদের দরকার নেই। তবে জেনে রাখো ছেলেটার দোষ নাই, ছেলেটাকে ইসলামের দিকে, আমাদের দিকে আদিষ্ট করো। তার আগে তুমি সেই জিনের সাথে কথা বলো, তুমি তোমার ছেলেকে দিয়ে জিন হাজির করো, তার কাছ থেকে জেনে নাও কোথায় কোথায় সে তাবিজ গেড়েছে, তাকে কে বলেছে এসব করতে। যতটুকু জানি সে বলবে না কে করেছে বা কে করতে বলেছে, তারপর জানার চেষ্টা করো। আমরা আসলে এগুলো সরাতে পারবো না, সেই জিনিসগুলো তোমাদের মানুষদেরা সরাতে হবে। আর এসব জিনিস তোমার কাছে দুধ ভাত, তুমি চিন্তা করো না। তুমি অবশ্যই তাকে ভালো পথে পরিচালিত করার জন্য যতটুকু দরকার ততটুকুই করবে। এসব জিনিসে মানুষ একবার ভালো পথে হাঁটা দিলে আশা করি আল্লাহর রাস্তায় হাঁটা সহজ হয়ে যাবে। তো রেফাত ভাই সেই বাসায় যান, ওদের বাসায় যান। সেই বাসায় তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তার নামাজ পড়ার সময় মনে হচ্ছিল এই বাসায় কোনো কোরআন শরীফ নেই। তিনি জিজ্ঞেস করলে একই উত্তর পায়, ছোট ছোট সূরার বই আছে কিন্তু কোরআন শরীফ নেই। তিনি আমল দেন তাদের সবাইকে। তিনি 1 গ্লাসে পানি পরে তার ছোট্ট ছেলেকে বসান। রেফাত ভাইয়ের ছেলেকে নিয়ে গেছেন সেখানে। তার ছেলের বয়স তখন 12 কি 13 হবে। তিনি তার মাঝে সেই জিনকে নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছ? সেই জিন খুবই মোলায়েমভাবে নমস্কার জানিয়ে বলে, আমি একটা মন্দিরে থাকি, মন্দিরটা নেপালে, কিন্তু একটা কাজ করতে এখানে এসেছি। আমাদের গুরু আমাকে এই কাজটি দিয়েছে, আমি জানি আপনি আমাকে সরিয়ে দেবেন। আমি চাই না এই কাজ করতে, কিন্তু আমার গুরু আমাকে খুব জোর জবরদস্তি করছে, এমনকি আমার পরিবারের উপর হুমকি স্বরূপ তিনি এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছেন। তখন রেফাত ভাই বলেন, তুমি কি জানো ছেলেটার ক্ষতি কে বা কারা করতে চাচ্ছে? তখন সে জিনটা বলে, আমি জানি, কিন্তু বলার পারমিশন নাই। রেফাত ভাই বলেন, তোমাকে বলতে হবে কে, না হলে আমি তোমাকে ছাড়বো না। শাস্তির সাথে সাথে তুমি আরও কি পাবে তা তুমি জানো না। তখন সে বলতে থাকে, আপনার হাতটা দিন। রেফাত ভাইয়ের ছেলেই তার হাতটা ধরে এবং বলে, দেখে আপনি দয়া করে আপনি কাউকে বলবেন না, আপনাকে দোহাই লাগে, আপনি দেখেন। রেফাত ভাই দেখে সব, এবং রেফাত ভাই বলেছে যে এই ঘটনা তার ক্লাসেরই একজন ঘটিয়েছে, তার শ্রেণীকক্ষেরই একজন ঘটিয়েছে। সেই মানুষটা একটা মেয়ে মানুষ এবং সে চেয়েছে যেন সুমন একদমই পড়াশোনা থেকে দূরে সরে যায় এবং শেষের দিকে চলে যায়। তাই তাকে শ্মশানের একজন দ্বারা তিনি এই কাজ করিয়েছেন। এই ছেলে তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছে। এই তাবিজগুলো ও 7 পুকুরের জল দিয়ে একটা মূর্তি বানানো আছে এই বাসায়, সেগুলো উদ্ধার করলে তার সবগুলো শক্তি নিস্তেজ হয়ে যাবে এবং আপনি আমার ব্যাপারে তাকাবেন। ওই জিনটা বলছে, এটাই আমার শর্ত, গুরুজি যেন আমাকে এবং আমার পরিবারকে কিছুই করতে না পারে। তখন রেফাত ভাইয়ের সাথে থাকা উপস্থিত একজন ওস্তাদ ইশারা দিয়ে বলে যে রেফাত ভাইকে এটা সে দেখে নেবে, টেনশন করতে না। রেফাত ভাই ওনাদের বাড়ির পেছনের ড্রেনের স্ল্যাব থেকে, চারিপাশে তেলাপোকা, এই ড্রেনের স্ল্যাব থেকে একটা পুটলিতে পোতা 149টি তাবিজ গুনে গুনে উদ্ধার করে। এবং উদ্ধার করার সময় তার মনে হচ্ছিল তার শরীরে ইলেকট্রিসিটির মতো কি জানি যাচ্ছে, মনে হচ্ছে অনেক ভোল্টেজ তার শরীরে, এখনই যদি তার শরীর কেউ ধরে সেও ইলেকট্রিক শক খাবে। তিনি শেষ করে সুমনের রুমে ঢোকার পর বাথরুমের জানালার সাথে ছোট্ট একটা মূর্তি দেখে। সেই মূর্তির অর্ধেক ক্ষয়ে পড়েছে। এটা পুরোটা ক্ষয়ে পড়লে ছেলেটা হয়তো আর বাঁচত না, সুমন। তিনি সব একসাথে কেরোসিনের তেল দিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে দেয়। সাথে সাথে একটা অট্ট হাসির শব্দ ভেসে আসে কান থেকে। এরপর থেকে আর কিছুই পাওয়া যায়নি এবং সাথে সাথে রেফাত ভাইয়ের ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তাকে তারপরে যে জিনটা আনা হয়েছিল। তো 21 দিনের মাথায় রেফাত ভাই সুমনকে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেয়। সেই ছেলে এখন 5 ওয়াক্তে নামাজি হয়ে বিয়ে শাদী করে ফেলেছে। সেই ছেলের পড়াশোনার পরে শেষ করতে পারেনি, কিন্তু সুমনকে এখনও জানানো হয়নি যে তার ক্ষতিটা আসলে কে করতে চেয়েছিল। সে কি অবস্থায় আছে কেউ জানে না, কিন্তু সে যে ভালো থাকবে না সেটা তো পরিষ্কার। তো সুমন পরে একজন গুণী নামাজি মেয়েকে বিয়ে করে এবং তাদের ঘরে 2টো সন্তান রয়েছে। যেহেতু এটা রেফাত ভাইয়ের আত্মীয়র ঘটনা, তাই আমি সবার কথা বলতে পারছি। বড় মেয়ের বয়স এখন 14-15 কাছাকাছি। সেই মেয়েকে তিনি হিফজ পড়িয়েছে এবং আরও বড় করেছে, এই মেয়েটা আরও বড় হোক সেটা রেফাত ভাই দোয়া চেয়েছে সবার কাছে। এবং রেফাত ভাই নিজের আত্মীয়র সাথে ঘটনা বলতে চাচ্ছিলেন না, কিন্তু তিনি শেয়ার করেছেন। উনি বলেছেন যে আল্লাহ সব ঠিক করে দেবেন, যত যাই হোক মানুষের ভরসা করবেন না। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এক আল্লাহই যথেষ্ট আপনার কষ্ট দূর করে দেবার জন্য। এই জন্য দরকার মনোবল ও কঠিন আমলের সাথে পরিচয়, যা যথার্থ পালন করা। গুনাহ হলে আসলে আমরা বুঝি না অথবা বুঝতে চাই না, কিন্তু গুনাহের জন্য শাস্তি আমাদেরকে তখন চিনবে না।
যাই হোক, থ্যাংক ইউ রেফাত ভাই আপনার ঘটনার জন্য। হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ যাবত আমাদের এই চ্যানেলে এই ঘটনাগুলো শুনলেন এবং মনোযোগ দিয়ে শুনলেন শেষ পর্যন্ত। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে আপনারা এতক্ষণ যাবত আমাদের এই সম্পূর্ণ ঘটনাগুলো শুনলেন। আর আমরা চেষ্টা করব এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা যদি এরকম বাছাইকৃত ঘটনাগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে বলবেন না যে আপনাদের কার ঘটনাটি কীরকম লাগছে। তো আমরা চেষ্টা করব তাদের ঘটনাগুলো আপনাদের মাঝে হাজির করানোর জন্য, যাতে করে আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এরকম রিলেটেড ঘটনাগুলো আমাদের ভালো লাগে, যাতে করে আমাদের এরকম রিলেটেড ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে আমাদের কোনো সমস্যা থাকবে না, যাতে করে আমাদের সহজ হয় যে আপনাদের কাছে আমরা এরকম সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতে পারি। তো অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর বাছাইকৃত ঘটনা নিয়ে আসার জন্য। তো এরকম নতুন এপিসোড পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন যাতে আপনাদের মাঝে দ্রুত চলে যায় নতুন এপিসোড ছাড়ার সাথে সাথে। এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এর পরবর্তীতে আপনারা আরও নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু রাত 10টার সময় এরকম সুন্দর সুন্দর এপিসোডগুলো পাবলিশ করা হয়। সো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আপনাদের যদি নিজেদের এরকম কোনো ভৌতিক ঘটনা নিজেদের সাথে ঘটে থাকে তাহলে আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন, আমরা আমাদের এই চ্যানেলে পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ। এবং যদি ঘটনাটি সিলেক্টেড হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে। তো আল্লাহ হাফেজ।